আচ্ছা, স্টার্ট করতেছি। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে পাস্ট পেপার করছি এন্ড দেন তোমাদেরকে পাস্ট পেপারে জাস্ট আমাদের প্রবলেম গুলো দেখাইছি। ভিডিও হয়ে গেছে আমাদের শেষ। সো আজকে আমাদের টাস্ক হচ্ছে পার্টিকেল ফিজিক্স শেষ করা। পার্টিকেল ফিজিক্স এর একদম লাস্ট টপিক বাকি আছে। এন্ড আমি আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিছিলাম যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য হার্ডেস্ট টপিকস, বাট এখন লাকিলি আমাদের সিলেবাসের মধ্যে হচ্ছে যে এই হার্ড জিনিসটার একদম বেসিক জিনিস আছে, ঠিক আছে? একদম লাইক হালকা ইয়ে আছে আর কি, ফুল জিনিসটা নাই। সো স্টিল আমি কিছু জিনিস হচ্ছে এক্সট্রা জিনিস অনেক কিছু পড়াবো আজকে। এন্ড কি কি এক্স্যাক্টলি এক্সট্রা জিনিস পড়াচ্ছি এন্ড কি কি এক্স্যাক্টলি আমাদের সিলেবাসের মধ্যে আছে আমি স্পেসিফিক্যালি তোমাদেরকে বলে দিব, সো দ্যাট তোমরা এক্সামের সময় হচ্ছে যে তোমরা লাইক রিভিশন দেওয়ার সময় জাস্ট মেইনলি এক্সামের জিনিসটাই হচ্ছে যে পড়বা আর কি, রিভাইজ দিবা এন্ড আননেসেসারি এক্সট্রা জিনিস পড়া লাগবে না। বাট বুঝানোর জন্য হচ্ছে যে মানে ফুল আমি যদি এক্সট্রা জিনিসটা পড়াই না তাহলে হচ্ছে এই জিনিসটা বুঝবা না, তোমরা জাস্ট মেমোরাইজ করা লাগবে তখন, ঠিক আছে? যেটা আমি পার্সোনালি প্রেফার করি না, এর জন্য আর কি আমি একটু এক্সট্রা জিনিস বলবো। অবশ্য বেশি তেমন মানে অ্যাভয়েড করবো এক্সেস ইয়ে যেতে। তো আমাদের আজকের টপিকের নাম হচ্ছে স্পেশাল রিলেটিভিটি। স্পেশাল রিলেটিভিটি হচ্ছে তোমার অ্যালবার্ট আইনস্টাইনই হচ্ছে মেইনলি ইন্ট্রোডিউস না অবশ্য, লাইক থিওরাইজ করছেন আর কি উনি, ঠিক আছে? এখন স্পেশাল রিলেটিভিটি আসার আগে হচ্ছে আমাদের রিলেটিভিটির মিনিং কি ওইটা আগে জানা লাগবে, ঠিক আছে? এখন ফার্স্ট অফ অল রিলেটিভ ভেলোসিটি জিনিসটা কি? এটা হচ্ছে জেনারেলি যে আমরা বলি একটা অবজেক্ট হচ্ছে তার ভেলোসিটি মনে করো 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 20 মিটার পার সেকেন্ড, এই জিনিসটা আসলে বলাটা হচ্ছে ভুল, ঠিক আছে? 20 মিটার পার সেকেন্ড উইথ রেসপেক্ট টু হোয়াট, কার পার্সপেক্টিভ থেকে 20 মিটার পার সেকেন্ড, ওই জিনিসটা আমাদের স্পেসিফিক্যালি বলা হবে, ঠিক আছে? জিনিসটা যেমন ধরো হচ্ছে যে এই যে দেখো, কনসিডার দ্য এক্সাম্পল ইন ফিগার 1। এই হচ্ছে ফিগার 1, এবিসি তিনটা অবজেক্ট আছে, মেজার ইচ আদার্স ভেলোসিটি বাট দে ডু নট এগ্রি। এটার মিনিং কি দেখো, মেজার্ড বাই এ মানে কি, এইখানে এ এই মানুষটার পার্সপেক্টিভ থেকে হচ্ছে যে এই কারের ভেলোসিটি আর এই প্লেনের ভেলোসিটি আমরা দেখবো, ঠিক আছে? আমরা হচ্ছে যে এখানে এই সিস্টেমের মধ্যে আমরা রাইট সাইডকে হচ্ছে পজিটিভ ধরে নিচ্ছি, রাইট সাইড হচ্ছে পজিটিভ, তাহলে লেফট সাইড হচ্ছে নেগেটিভ হবে, ঠিক আছে? রাইট সাইড পজিটিভ, লেফট সাইড হচ্ছে নেগেটিভ, বুঝলাম? তো তাহলে এর পার্সপেক্টিভ থেকে কারের ভেলোসিটি কত হবে? এর পার্সপেক্টিভ থেকে কারের ভেলোসিটি হচ্ছে 20, হোপফুলি এগ্রি করো, 20 মিটার পার সেকেন্ড। তো এই যে ভেলোসিটি অফ কার, ঠিক আছে, 20 আমাদের লজিক অনুযায়ী ম্যাচ করতেছে। এট দ্য সেম টাইম এর পার্সপেক্টিভ থেকে তোমার এরোপ্লেনের ভেলোসিটি কত, এই সি এর ভেলোসিটি কত? -100, তাই না? কারণ হচ্ছে যে লেফটের দিকে মানে তার থেকে আর কি দূরে ওই দিকে যাচ্ছে কত, 100 মিটার পার সেকেন্ডে। আর লেফট যেহেতু এর জন্য মাইনাস, তো এখানেও দেখতেছো ভেলোসিটি অফ প্লেন এর পার্সপেক্টিভ থেকে মেজার বাই এ হচ্ছে -100, ঠিক আছে? কিন্তু এখন যদি আমরা পার্সপেক্টিভ চেঞ্জ করে ফেলি, আমরা যদি এখন পার্সপেক্টিভটাই চেঞ্জ করে ফেলি, যেমন ধরো বি এর পার্সপেক্টিভ থেকে যদি আমরা মেজার করা স্টার্ট করি, বি এর পার্সপেক্টিভ থেকে যদি আমরা জিনিসটা সেম জিনিস মেজার করি, তাহলে খেয়াল করে দেখো, বি হচ্ছে সে এদিকে যাচ্ছে, এখানে বি এর মধ্যে আর কি একজন মানুষ আছে, একজন মানুষ হচ্ছে এই গাড়িতে আছে, বসে আছে। সো তার পার্সপেক্টিভ থেকে বেসিক্যালি আমরা দেখতেছি, ঠিক আছে? তার পার্সপেক্টিভ থেকে এখন চিন্তা করতে হবে সে কি দেখবে এক্স্যাক্টলি। তার গাড়ির ভেতরে সবকিছু যা যা আছে, গাড়ির ভেতরে ভেতরে যা যা আছে সবকিছু কি স্টেশনারি থাকবে, তাই না? তার গাড়ির ভেতরে তার সাথে এটা সবকিছু স্টেশনারি, আর আশেপাশে তার এনভায়রনমেন্টে গাছপালা যাই দেখবে না কেন, ওইগুলা তার কাছে কি মনে হবে, এই দিকে যাচ্ছে, তাই না? তোমরা গাড়ি তো চড়ছো অবভিয়াসলি, গাড়িতে দেখছোই তো, তোমরা হচ্ছে মনে হয় যে তোমরা জায়গায় আছো এন্ড তোমাদের বাহিরে বাহিরে যদি তাকায় দেখো তাহলে গাছপালা যাই আছে না কেন সবগুলো হচ্ছে এই দিকে যাচ্ছে, তাই না? এন্ড এদের তাহলে স্পিড কত হবে, এদের ভেলোসিটি কত হবে, 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 20 মিটার পার সেকেন্ড। তো এই বি এর পার্সপেক্টিভ থেকে এ এ হচ্ছে তোমার লেফট সাইডে যাচ্ছে এট 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, ঠিক আছে? বি এর পার্সপেক্টিভ থেকে এর ভেলোসিটি হচ্ছে
20, যেহেতু লেফট সাইডে এর জন্য হচ্ছে, ঠিক আছে জিনিসটা। velocity of current measured by b এর পার্সপেক্টিভ থেকে velocity of current হচ্ছে -20। হোপফুলি বুঝছো জিনিসটা। এখন আসো হচ্ছে বি এর পার্সপেক্টিভ থেকে এরোপ্লেনটা দেখি কি হবে। এখন অলরেডি হচ্ছে স্টেশন, মানে বি এদিকে যাচ্ছে, তাহলে তার তার বাহিরের যতগুলো অবজেক্ট তা ওইগুলো কি এইদিকে যাবে এট এ ভেলোসিটি অফ 20, তাই না? এট এ ভেলোসিটি অফ 20, বাট প্লেনটা অলরেডি হচ্ছে এই ডিরেকশনেই যাচ্ছে এট এ ভেলোসিটি অফ 100, ঠিক আছে? সো প্লেনের ওভারঅল ভেলোসিটি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বি হচ্ছে 100 প্লাস 1 প্লাস 20। সো ওভারঅল ভেলোসিটি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বি হচ্ছে 120, ঠিক আছে? এই জিনিসটা এইগুলোকেই হচ্ছে আমরা বলি রিলেটিভ ভেলোসিটি, ঠিক আছে? এই জিনিসটাকেই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বলি, যে আমরা পার্সপেক্টিভ থেকে, কার পার্সপেক্টিভ থেকে আমরা যে মেজার করতেছি ওই জিনিসটা হচ্ছে যে আমাদের স্পেসিফিক্যালি মেনশন করা হবে। এখন হচ্ছে যে আমরা এইগুলা জিনিস এসে শিখি নাই কেন, লেভেলে শিখি নাই কেন, আমাদের ওইগুলা কি ইনকারেক্ট সব? না, অবশ্যই ইনকারেক্ট না। ওইগুলা হচ্ছে যে তোমার সব যতগুলো আমরা ভেলোসিটি করছি, আমরা যে মানে ক্যালকুলেট করছি বা মেজার করছি যতগুলো কোয়ান্টিটিস, ওগুলা হচ্ছে সবকিছুই আর্থের পার্সপেক্টিভ থেকে নেওয়া হয়, ঠিক আছে? ইউজুয়ালি হচ্ছে আর্থের পার্সপেক্টিভ থেকে নেওয়া হয় আর কি, ঠিক আছে? এর জন্য আর কি ওইগুলা ইনকারেক্ট বলা যায় না, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি কিন্তু মানে অলওয়েজ স্পেসিফিক্যালি বলা লাগে যে কার পার্সপেক্টিভ থেকে। এর জন্য হচ্ছে ভেলোসিটি হচ্ছে রিলেটিভ একটা কোয়ান্টিটি, ঠিক আছে? ভেলোসিটি ক্যান নট বি অ্যাবসলিউট। এতটুকু পর্যন্ত যা যা বলছি কারো কোনো প্রবলেম আছে কিনা? এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা? রেকর্ড হচ্ছে নাকি দেখো। হ্যাঁ হচ্ছে। আচ্ছা, সো যদি প্রবলেম না থাকে তাহলে নেক্সটে যাচ্ছি। এখন কিছু টার্মস আমি ডিফাইন করছি এখানে। আমাদের এগুলো টার্মস মেমোরাইজ কিছুই করা লাগবে না, টার্মস জাস্ট ফ্যামিলিয়ার থাকা উচিত, কারণ হচ্ছে এইগুলো টার্মস নেক্সট আমরা ইউজ করব, ঠিক আছে? একটা ইভেন্ট হচ্ছে বেসিক্যালি কি, an event is some change that takes place at a point in space at a particular time. If B were to flash his headlights, this would be an event. এটা মিনিং। ইভেন্ট হচ্ছে বেসিক্যালি রেগুলার ইন্টারভেলে হচ্ছে তোমার একটা চেঞ্জ অকার করতেছে মানে একটা সিচুয়েশনের মধ্যে। ইভেন্ট হচ্ছে একটা রেগুলার ইন্টারভেলে। লেটস সে তোমার হচ্ছে যে এইখানে দুইটা গ্লাস গ্লাস মিরর রাখছি, ঠিক আছে? দুইটা মিরর রাখছি এখন, এন্ড হচ্ছে এখানে কি একটা ফোটন, লাইটের একটা ফোটন, ঠিক আছে? সো এই ফোটনটা এইখান থেকে এখানে কোলাইড করতেছে, এন্ড দেন আবার এখানে যাচ্ছে, এইভাবে কন্টিনিউয়াসলি বারবার যাচ্ছে প্রত্যেক 1 সেকেন্ডে। সো এইখান থেকে এখানে যাচ্ছে 1 সেকেন্ড, এন্ড এইখান থেকে এখানে। আচ্ছা, আমি টার্মস যদি দিই, এখানে এটাকে টিক বলতেছি, এটাকে টপ। সো টিক থেকে টপ পর্যন্ত রিচ করতে হচ্ছে তার 1 সেকেন্ড লাগতেছে, এন্ড আবার টপ থেকে টিক পর্যন্ত আসতে হচ্ছে যে তোমার 1 সেকেন্ড লাগতেছে। এই এই যে কনস্ট্যান্ট ইন্টারভালে চেঞ্জ হচ্ছে, এই জিনিসটাকে হচ্ছে আমরা বলি একটা ইভেন্ট, ঠিক আছে? অবজারভার কি? Observer is someone who measures some physical quantity related to an event. Observer হচ্ছে এমন একজন মানুষ যে হচ্ছে যে কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি রিলেটেড টু এন ইভেন্ট হচ্ছে সে মেজার করে, ঠিক আছে? ইন দিস কেস তোমার এই যে উপরের এই এক্সাম্পলের মধ্যে আমরা উপরে দিছিলাম কি, ইভেন্ট হচ্ছে if B were to flash his headlights, this would be an event. In this case, A measures the time and position when B flashed his lights, so is an observer. So A হচ্ছে একটা অবজারভার, যদি হচ্ছে যে সে মেজার করে যে B কোন টাইমে এক্স্যাক্টলি হচ্ছে যে এই ফ্ল্যাশটা অন করছে এন্ড কোন পজিশনে ফ্ল্যাশটা অন করছে, ঠিক আছে? সো এই ইভেন্টটার অবজারভার গেল। রেঞ্জ অফ রেফারেন্স, এইটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের গেলে অনেক 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, বাট আমাদের সিলেবাসে আনফরচুনেটলি এই লেভেলের কোথাও এগুলো জিনিস নাই, ঠিক আছে? ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে বেসিক্যালি তোমার is a point of view or perspective from which you observe and measure the properties of objects such as their position, speed and direction. ফ্রেম অফ রেফারেন্স বলতে কি, একটা পার্টিকুলার পার্সপেক্টিভ থেকে, একটা স্পেসিফিক পার্সপেক্টিভ থেকে হচ্ছে যে তুমি অন্য আরেকটা অবজেক্টের তোমার হচ্ছে যে ওর পজিশন, স্পিড বা ডিরেকশন বা তোমার হচ্ছে ওর টাইম বা আরো কিছু কোয়ান্টিটি আছে, ওইগুলো যদি মেজার করো, ওই পার্সপেক্টিভটা, ওই পয়েন্ট অফ ভিউটাকে হচ্ছে আমরা বলি ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে? ওই এখন ফ্রেম অফ রেফারেন্স জিনিসটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমরা ডিফারেন্ট কোয়ান্টিটিস আর হচ্ছে যে
ফ্রেম অফ রেফারেন্স জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা একটু একটু পরে ফ্রেম অফ রেফারেন্সের অ্যাপ্লিকেশন দেখবো। So, আমি এখানে একটা ভেগ এক্সাম্পল দিতে যাচ্ছি না, আমরা রিয়েল মানে অ্যাকচুয়াল এক্সাম্পল একটু পরে আসতেছি, ঠিক আছে? ফ্রেম অফ রেফারেন্স জাস্ট হচ্ছে যে বেসিক্যালি তোমার মনে রাখা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স জিনিসটা কি, একটা পার্সপেক্টিভ, যে পয়েন্ট অফ ভিউ অর পার্সপেক্টিভ ফ্রম হুইচ ইউ অবজার্ভ এন্ড মেজার দ্য প্রপার্টিজ অফ অবজেক্টস, ঠিক আছে? এতটুকু পর্যন্ত ফ্রেম অফ রেফারেন্সের ব্যাপারে জানলেই এনাফ আমাদের জন্য। আই হোপ দ্যাট এখানে আচ্ছা ফুল জিনিসটা একটু দেখো, তোমাদেরকে টাইম দিচ্ছি আমি, এন্ড দেন কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে হবে। আর ফ্রেম অফ রেফারেন্স জিনিসটা হচ্ছে যে মানে ইম্পর্টেন্ট কেন, ইম্পর্টেন্ট হচ্ছে কারণ তোমার ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে একটা সেম জিনিস যদি আমরা ভিউ করি তাহলে আমাদের ডিফারেন্ট রেজাল্টস আসবে। যেমন ধরো একটা 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 জাস্ট একটা ভেগ একটা এক্সাম্পল দিচ্ছি, এই 9 এই নাম্বারটা, ঠিক আছে? এখানে যদি তোমার অবজারভারটা থাকে, এই অবজারভারের ফ্রেম অফ রেফারেন্স থেকে এই নাম্বারটা কি লাগবে, 6 লাগবে, কারণ উল্টায় ফেলো, তার তার চোখ থেকে তো এটা হচ্ছে 6 লাগবে, রাইট? কিন্তু এটা ফ্রেম অফ রেফারেন্সের এক্সাম্পলটা এখানে নেই। তার এই হচ্ছে অবজারভার এ, এই হচ্ছে অবজারভার বি, অবজারভার বি হচ্ছে এখানে। সো অবজারভার বি এর পার্সপেক্টিভ থেকে এই নাম্বারটা কি লাগবে, এটা হচ্ছে 9, ঠিক আছে? অবজারভার বি এর ফ্রেম অফ রেফারেন্স থেকে, from the frame of reference of observer B the number is 9, but from the frame of reference of observer A this is 6। এখানে লিখে দেই তাহলে মনে থাকবে তোমাদের এক্সাম্পলটা। this is 6, this is 9। হুম। সো আই হোপ দ্যাট এই অ্যানালজিটা বুঝছে তোমরা, ফ্রেম অফ রেফারেন্স জিনিসটা বুঝছো, যে কোন পার্সপেক্টিভ থেকে কোন পজিশন থেকে যে তুমি মেজারমেন্ট নিচ্ছ, ওইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি, ঠিক আছে? আচ্ছা, এখন নেক্সট যাচ্ছি আমি। সো আমরা রিলেটিভ ভেলোসিটির ব্যাপারে হালকা একটু আইডিয়া আমরা পেয়ে গেছি, ঠিক আছে? সো এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তো তুমি হচ্ছে এখানে একটা অবজারভার, ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে এইখানেই, তুমি হচ্ছে দাঁড়ায় আছো, এন্ড এইদিকে হচ্ছে একটা রোড, ঠিক আছে? একটা রোড এখানে আছে, লাইনটা স্ট্রেট হয় নাই। তো এখন একটা রোড আছে, এই রোডের মধ্যে হচ্ছে একটা কার ট্রাভেল করতেছে। তো এই কারটা হচ্ছে এখানে এখানে আছে, ঠিক আছে? এই কারটা হচ্ছে এখানে আছে, এখান থেকে হচ্ছে সেই দিক দিয়ে মুভ করতেছে, ঠিক আছে? বুঝলাম। তো কারের ভেলোসিটি হচ্ছে কত তোমার, এই ডিরেকশনে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? কারেন্ট ভেলোসিটি হচ্ছে এই ডিরেকশনে 20 মিটার পার সেকেন্ড, বুঝলাম। তো তাহলে তুমি যদি রিডিং নাও, তুমি যদি এই সিচুয়েশনের মধ্যে কারের ভেলোসিটি, কারের রিলেটিভ ভেলোসিটি তুমি রিডিং নাও, কোনো স্পিডোমিটার তোমার হাতে হচ্ছে, একটা কি আছে, স্পিডোমিটার আছে, একটা স্পিডোমিটার, এটা দিয়ে হচ্ছে তুমি স্পিড স্পিড মেজার করতে পারবা এই অবজেক্টটা, ঠিক আছে? সো তাহলে কারের ভেলোসিটি যদি মেজার করো তাহলে তুমি কি কি রিডিং কি পাবা? ইট উইল সে দ্যাট দ্য ভেলোসিটি ইজ 20 মিটার পার সেকেন্ড, যেটা আমাদের এক্সপেক্টেড। এখন হচ্ছে আরেকটা সিচুয়েশন আসি, দাঁড়াও, delete করি। এই হচ্ছে আরেকটা সিচুয়েশন। এই সিচুয়েশনের মধ্যে খেয়াল করে দেখো, তোমার হচ্ছে যে তুমি নিজে হচ্ছে কোন ডিরেকশনে, এই ডিরেকশনে মুভ করতেছো এট এ ভেলোসিটি অফ 5 মিটার পার সেকেন্ড। এইটা আমাকে বলতে পারবা? এখন তোমরা যদি স্পিডোমিটার দিয়ে রিডিং নাও, এখন যদি তোমরা কারে ভেলোসিটির স্পিডোমিটার দিয়ে রিডিং নাও তাহলে রিডিং কত আসবে বলতে পারবা? দুজন একটু ট্রাই করো, নেহা, রেসিয়া খান। 15। এক্স্যাক্টলি, ঠিক আছে? তুমিও হচ্ছে কারের সাথে সাথে মুভ করতেছো, তাহলে তোমার এইবার রিডিং কত আসবে? এইবার রিডিংটা আসবে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সিনারিও 1 মনে করো, এটা হচ্ছে 2। এখন আরেকটা সিনারিও দিই।
সো সিনারিও 3 তে হচ্ছে তুমি কি করতেছো, তুমি হচ্ছে তুমি হচ্ছে মুভ করতেছো অপোজিট ডিরেকশনে। কার যে ডিরেকশন মুভ করতেছে এর অপোজিট ডিরেকশন হচ্ছে তুমি মুভ করতেছো উইথ এ ভেলোসিটি অফ 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো তাহলে এইবার রিডিং কত হবে বলতে পারবা? এইবার রিডিং কত হবে? -10। না, পজিটিভ 10। ঠিক আছে, কেন পজিটিভ 10? দেখো এইদিকে হচ্ছে 20, আর না পজিটিভ 10 ভুল বলছি, আমি পজিটিভ 10 ভুল বলছি, এটা হচ্ছে 30 হবে, 30, পজিটিভ 10 না। দেখো কারের ভেলোসিটি তুমি মেজার করতেছো, ফার্স্ট অফ অল তুমি তোমার পার্সপেক্টিভ থেকে চিন্তা করো। তুমি যদি তুমি যদি এই ডিরেকশনে মুভ করো, তুমি যদি এই ডিরেকশনে মুভ করো, তাহলে তাহলে তোমার 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 কাছে তুমিও একটা কারে মন করা আছে, ঠিক আছে? তাহলে তোমার কারের ভেতরে যা যা আছে, তোমার কারের ভেতরে যা যা আছে সবকিছু তোমার তোমার চোখে লাগবে কি ওরা স্টেশনারি আছে। আর তোমার হচ্ছে যে বাহিরের দিকে যদি তুমি তাকাও তখন কি দেখবা? তখন দেখবা হচ্ছে সব গাছপালা হচ্ছে সব এইদিকে যাচ্ছে এট এ ভেলোসিটি অফ +10 এই ডিরেকশনে, তাই না? সবকিছু সব যা যা স্টেশনারি অবজেক্ট অ্যাকচুয়ালি স্টেশনারি, ওরা হচ্ছে তোমার পার্সপেক্টিভ থেকে এই দিক দিয়ে +10 ভেলোসিটি দিয়ে মুভ করবে, গাছপালা এন্ড অল, ঘর বাড়ি যাই দেখবা না কেন, ঠিক আছে? এখন এই কারটাও তো বাহিরেই আছে। এই কারটা হচ্ছে তার নিজের 20 মিটার পার সেকেন্ড রাইট সাইডে, এট দ্য সেম টাইম তোমার কারণে আরো 10 মিটার পার সেকেন্ড এক্সট্রা আরো তুমি ভিউ করতেছো তোমার পার্সপেক্টিভ থেকে। তাহলে কি 20 প্লাস 10 কত হবে? 30 হবে। তুমি দেখবা হচ্ছে কারের ভেলোসিটির রিডিং আসবে স্পিডোমিটার দিয়ে 30 মিটার পার সেকেন্ড। জিনিসটা ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার কিনা? বুঝছি। আচ্ছা, তো আমরা তিনটা সিচুয়েশন দেখলাম, আরো 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 একটু এটা টাইম দেওয়া লাগবে আমার। সো লেটস সিচুয়েশন 4 এখন। সিচুয়েশন 4 এর মধ্যে হচ্ছে এটা কপি করে ফার্স্ট অফ অল। সিচুয়েশন 4 এর মধ্যে হচ্ছে যে তুমি দেখতেছো, তুমি হচ্ছে এখানে একজন অবজারভার, তোমার হাতে হচ্ছে একটা স্পিডোমিটার আছে। এই স্পিডোমিটার দিয়ে তুমি কি করতেছো? সাউন্ড ওয়েভ একটা সাউন্ড ওয়েভের ডিরেকশন মানে এই ভেলোসিটি মেজার করতেছে। এই হচ্ছে একটা সাউন্ড ওয়েভ আছে, সাউন্ড ওয়েভ। এই সাউন্ড ওয়েভের ভেলোসিটি হচ্ছে তুমি মানে অ্যাকচুয়াল ভেলোসিটি হচ্ছে আর্থের পার্সপেক্টিভ থেকে 330 মিটার পার সেকেন্ড। আর তুমি হচ্ছে এখানে স্টেশনারি দাঁড়ায় আছো, তাহলে তোমার তোমার স্পিডোমিটার কত রিড করবে? তোমার স্পিডোমিটার তোমার সাউন্ড ওয়েভ যেহেতু তোমার ডিরেকশনে ট্রাভেল করতেছে, তাহলে স্পিডোমিটার রিডিং আসবে হচ্ছে -330 মিটার পার সেকেন্ড। রিজন কি? রিজন হচ্ছে যে সাউন্ড ওয়েভটা তোমার পার্সপেক্টিভ থেকে এই ডিরেকশনে মুভ করতেছে, আর স্পিড তাহলে আর স্পিডের ভ্যালু কত? মানে 330। ঠিক আছে, এটা এটা একটা অবভিয়াস ইয়ে ছিল, বুঝলাম। তো এখন আরেকটা এক্সাম্পল দেই সাউন্ড ওয়েভ দিয়ে আসতেছি। আমার মেইন কিন্তু এগুলা এগুলা জিনিস কিন্তু আমাদের মানে সিলেবাসের এত রিলেটেড কিছু না, বাট আমি যেই জিনিসটা আমার টার্গেট যেটা ওইটাতে আসতে গেলে আমার হচ্ছে যে এগুলা জিনিস আই থিঙ্ক বুঝাইলে ভালো হবে তোমাদের জন্য। তো এখন এখন এই সিচুয়েশনের মধ্যে হচ্ছে যে তুমি ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করতেছো একটা কারের মধ্যে মনে করো আসো, আর তোমার ভেলোসিটি হচ্ছে মনে করো 50 মিটার পার সেকেন্ড। তোমার ভেলোসিটি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এই ভেলোসিটিতে তুমি এই ডিরেকশনে মুভ করতেছো, আর সাউন্ড ওয়েভটা হচ্ছে এই ডিরেকশনে মুভ করতেছে। তো তাহলে তাহলে তুমি স্পিডোমিটার রিডিং কত কত রিড করবে? একটু আমি তোমাদেরকে টাইম দিচ্ছি 30 সেকেন্ডস। থিঙ্ক করো, চিন্তা করো, তারপর আনসার দাও। স্পিডোমিটার রিডিং কত? আমরা কিন্তু সিমিলার সিচুয়েশন অলরেডি দেখে বলছি। তো বলো একটু রিডিং কত হবে? এটা আনসার করা উচিত, কারণ সিমিলার এক্সাম্পল আমরা অলরেডি দেখে বলছি। সো এটা দেখো, ট্রাই করো। 280। 280 বলতেছো? আচ্ছা, আর আরেকজন?
রেসিয়া আই থিঙ্ক আনসার করতে হবে। নেহা, নেহা আছে নাকি বুঝবে? আচ্ছা তো পারতেছি না। পারতেছো না, আচ্ছা আচ্ছা দেখো, তুমি হচ্ছে একটা কারের মধ্যে আছো, কারের ভেতরের যা যা তুমি দেখতেছো সবকিছু হচ্ছে স্টেশনারি মনে হবে তোমার চোখের মধ্যে, তোমার পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? তোমার ফ্রেম অফ রেফারেন্স থেকে হচ্ছে কারের ভেতরে যা যা আছে সবকিছু হচ্ছে স্টেশনারি, ওরা মুভ করতেছে না কারের ভেতরে। বাট বাহিরে যদি তাকায় দেখো, বাহিরে যদি তাকায় দেখো, তাহলে যেহেতু তুমি এই ডিরেকশনে 50 মিটার পার সেকেন্ডে তোমার তোমার অবজেক্টটা কারটা মুভ করতেছে, তাহলে বাহিরে তাকায় দেখলে হচ্ছে যে যা যা গাছপালা আছে বা ঘর বাড়ি যাই যাই আছে, যে কোনো অবজেক্ট বাহিরের, ওইগুলা হচ্ছে তোমার কাছে মনে হবে কি ওরা এই ডিরেকশনে হচ্ছে মুভ করতেছে 50 মিটার পার সেকেন্ড। ওরা এই ডিরেকশনে মুভ করতেছে হচ্ছে তোমার কাছে মনে হবে 50 মিটার পার সেকেন্ড, বাহিরে যে কোনো অবজেক্ট, ঠিক আছে? এই ডিরেকশনে 50 মিটার, কারণ তুমি হচ্ছে এই ডিরেকশনে মুভ করতেছো, তাহলে তোমার পার্সপেক্টিভ থেকে বাহিরের সব অবজেক্ট এই ডিরেকশন, এই 50 মিটার পার সেকেন্ড এই ডিরেকশন, ঠিক আছে? এখন এট দ্য সেম টাইম সাউন্ড ওয়েভ অ্যাপ্রোচ করতেছে হচ্ছে ওর নিজস্ব ভেলোসিটি হচ্ছে 330। সো তাহলে তাহলে তোমার পার্সপেক্টিভ থেকে, তোমার ফ্রেম অফ রেফারেন্স থেকে সাউন্ড ওয়েভের স্পিড কত হবে? 330 আর 50 কত? 380, ঠিক আছে? রেসিয়া তুমি ভুল বলছো, এখন বুঝছো কিনা এখানে এই জিনিসটা? রেসিয়া আর নেহা দুজন। বুঝছি। সো 330 আর 50 হচ্ছে তোমার, তাহলে এবার রিডিং কত দেখবা? 380, ঠিক আছে? আমি কিন্তু কন্টিনিউয়াসলি কোয়েশ্চেন আস্ক করবো। আচ্ছা 380 না, অবশ্য -380, কারণ হচ্ছে যে এই ডিরেকশন আমরা রিডিংটা মানে দেখবো, ঠিক আছে? এই ডিরেকশন রিডিং হচ্ছে মাইনাস ইয়ে হবে, বুঝলাম। এখন এই হচ্ছে আমাদের মেইন যে সিনারিওটা আমি বিল্ড আপ করতে যাচ্ছিলাম এতক্ষণ ধরে। সো তুমি হচ্ছে কিসে আসো? একটা রকেটে আসো। রকেট কেমনে বলতো দেখি। লেটস সে এই হচ্ছে একটা রকেট, রকেট আছে একটা, এন্ড রকেটটা হচ্ছে আপাতত হচ্ছে স্টেশনারি, এন্ড তুমি হচ্ছে এটার ভেতরে আছো। এন্ড এই সিনারিওতে হচ্ছে কি স্পিড, একটা লাইট ওয়েভ, ঠিক আছে? এখানে হচ্ছে একটা লাইট ওয়েভ চলে আসছে, ঠিক আছে? আগে ছিল সাউন্ড ওয়েভ, বাট এইবার হচ্ছে একটা লাইট লাইট ওয়েভ। সো তাহলে লাইট ওয়েভ যদি নেই, আর তোমার রকেটের ভেলোসিটি হচ্ছে 0, ধরে নিলাম 0, তাহলে তোমার রিডিংটা কত দেখো? লাইটের স্পিড অফ লাইট কি? v ইজ ইকুয়ালস টু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, তাই না? So তাহলে এইবার যদি তুমি স্পিডোমিটার দিয়ে রিডিং নাও, স্পিডোমিটার ড্র করে নে, এই স্পিডোমিটার, এই স্পিডোমিটার দিয়ে যদি রিডিং নাও, তাহলে লাইটের স্পিডের ভ্যালু কত আসবে? -3। মাইনাস এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক আছে। -3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই হচ্ছে স্পিডোমিটার দিয়ে রিডিং নিচ্ছ, তোমার লাইট স্পিড হচ্ছে এত আসবে। এটা হচ্ছে আমাদের সবকিছু এতক্ষণ এতক্ষণ ধরে যতগুলো এক্সাম্পলস দেখছি সবগুলোর সাথে কনসিস্টেন্ট একটা একটা জিনিস এখানে দেখছি, ঠিক আছে? বুঝলাম, কোনো সমস্যা নেই। নেক্সটে যাই। নাম টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে এই ভেলোসিটিটা চেঞ্জ করি, আর বাকি ঠিক আছে। এটা হচ্ছে সিনারিও 6, এই হচ্ছে লাস্ট সিনারিও, আমার সিনারিও 7। সো এখন দেখি, তুমি হচ্ছে এই রকেটের মধ্যে আসো, এন্ড রকেটটার এই রকেট যেটা আসো ওইটা হচ্ছে এই ডিরেকশনে, ওইটা হচ্ছে, আচ্ছা এই ডিরেকশন দিব নাকি অপোজিট ডিরেকশন? আচ্ছা এই ডিরেকশন দিই। ওইটা হচ্ছে এই ডিরেকশনে মুভ করতেছে at a speed of 1.5 times 10 to the power 7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 1.5 ইন্টু 10 to the power 7 মিটার পার সেকেন্ড। আচ্ছা 10 to the power 7, 10 to the power 8 দিই, ঠিক আছে? 1.5 10 to the power 8 মিটার পার সেকেন্ড, বুঝলাম। এখন যদি তুমি এই সেম লাইট ওয়েভটার যদি তুমি হচ্ছে যে তার স্পিডটা মেজার করতে চাও, এই তোমার তোমার হাতের স্পিডোমিটার দিয়ে, তুমি রকেটে আছো,
রকেটটা হচ্ছে এই স্পিডে মুভ করতেছে, আর লাইটের স্পিডটা তুমি মেজার করতে যাচ্ছ। আমাকে এখন হচ্ছে যে একটু ইয়েটা বলতে পারবা, কি যেন বলে, লাইটের স্পিডের ভ্যালুটা বলতে পারবা, স্পিডোমিটার রিডিংটা কত আসবে? তোমাদেরকে আমি এইটার জন্য তোমাদেরকে আমি অপশন মানে চান্স দিচ্ছি। উপরের যতগুলো এক্সাম্পলস আছে একটু সব ভালোভাবে দেখো, টাইম নিয়ে আনসার করা ট্রাই করো, এখানে রিডিংটা কত কত হবে এক্স্যাক্ট। উপরের যতগুলো এক্সাম্পলস দেখাইছি ওইটা দেখে এরপর আমি টাইম নিচ্ছি, আনসার করো এটা। -4.5 10 to the power 8. আচ্ছা লিখি, -4.5 10⁻⁸ মিটার পার সেকেন্ড। ওকে, রিসিভেবলস আই থিংক। নেহা, এগ্রি করো এটা? -1.5 হবে না? -1.5 into 10 to the power -8. আচ্ছা দেখি, না, নেহা ভুল বলছো। দাঁড়াও দাঁড়াও, এই যে এই এক্সাম্পলটা দিয়ে দেখাই। আমরা এটা অলরেডি বলেছি যে দেখো, অবজেক্টটা তুমি গাড়িতে আছো, গাড়ির সবকিছু তোমার তোমার নজরে হচ্ছে গাড়ির ভেতরে সবকিছু হচ্ছে কনস্ট্যান্ট ফিক্স, কোনো ভেলোসিটি নাই, জিরো রেস্টে আছে। বাহিরে তাকায় দেখলে হচ্ছে সবকিছু এই দিক দিয়ে মুভ করতেছে 50 মিটার পার সেকেন্ড। এই দিক দিয়ে ডিরেকশন খেয়াল করো, এই দিক দিয়ে হচ্ছে, তার মানে কি মাইনাস, ঠিক আছে। সাউন্ড ওয়েভ হচ্ছে এই দিক দিয়ে 330, ঠিক আছে, সো মাইনাস। সো ওভারঅল সাউন্ড ওয়েভের রিডিং কত দেখবা তুমি? -380 দেখা দেখা উচিত, তাই না? সো যেটা এই যে -380 দেখতেছি আমরা। সো ওই লজিক অনুযায়ী হচ্ছে যে আমরা এই ডিরেকশনে হচ্ছে যে এই, আমরা যদি রকেটের বাহিরে তাকায় দেখি তাহলে হচ্ছে যে মনে হবে রকেটের বাহিরের সব অবজেক্ট হচ্ছে তোমার -1.5 10⁻⁸ আর স্পিড অফ লাইট সাথে যদি আসে তাহলে এই রিডিং আসা উচিত, ঠিক আছে, আসা উচিত। বাট বাট ইন রিয়ালিটি এই রিডিং আসে না, ঠিক আছে। ইন রিয়ালিটি এই রিডিং আসে না। ইন রিয়ালিটি আমরা কি দেখি? স্পিড অফ লাইট। অ্যাকচুয়াল রিডিং হচ্ছে জাস্ট -3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে কেমনে কি, একটু জাস্ট তোমাদেরকে প্রসেস করার টাইম টাইম নিচ্ছি, কোনো কোনো লজিক্যাল রিজন পাচ্ছ কিনা। তোমরা উপরের ট্রেন্ডস গুলা দেখো, এন্ড দেন এখানে আবার সাডেনলি কি হচ্ছে, একটু জাস্ট প্রসেস করার টাইম নিচ্ছি সিচুয়েশনটা। ওকে, সো হোপফুলি এটা নিয়ে থিঙ্ক করছো তোমরা। এখন হচ্ছে যে কেমনে কি, এই জিনিসটাই হচ্ছে যে তোমার মেইন ঝামেলা হওয়ার কাজ জিনিস এখান থেকে আসতেছে। স্পিড অফ লাইট হচ্ছে একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম হচ্ছে একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল কনস্ট্যান্ট মানে কি? তুমি যে কোনো জায়গায় যাও না কেন, যে কোনো সিচুয়েশনেই পড়ো না কেন, দ্য স্পিড অফ লাইট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে। স্পিড অফ লাইটের ভ্যালুটা কখনোই চেঞ্জ হবে না ভ্যাকিউমের মধ্যে, ঠিক আছে। ভ্যাকিউমের মধ্যে স্পিড অফ লাইটের ভ্যালু কখনোই চেঞ্জ হবে না, কখনোই ইনক্রিজ করবে না, কখনো ডিক্রিজ করবে না, রিগার্ডলেস অফ দ্য সিনারিও, ঠিক আছে। এই সিনারিওতে তোমার দেখো রিলেটিভ ভেলোসিটি, এইটার পার্সপেক্টিভ থেকে হচ্ছে যে তোমার স্পিড কিন্তু রিডিং কিন্তু আমরা এইটাই দেখবো, ঠিক আছে। স্পিড অফ লাইট এইটাই হচ্ছে যে তোমার একটা ইউনিভার্সাল ল একটা। এখন কথা হচ্ছে যে কেমনে কি, লাইক ওইগুলাতে হচ্ছে মানে স্পিড তো তোমার ইনক্রিজ করার কথা লজিক্যালি, নাইলে তো রিডিং মানে লজিক্যালি চিন্তা করো, এই অবজেক্ট এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে এই লাইটটা তো হচ্ছে যে তোমার এই দিক দিয়ে আরো আরো বেশি ফাস্টার মনে হবে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি না। কেন হয়? এটার রিজন হচ্ছে এটার রিজন হচ্ছে টাইম ডাইলেশন। এটার রিজন হচ্ছে টাইম ডাইলেশন। টাইম ডাইলেশন বলতে কি এক্স্যাক্টলি? যখন হচ্ছে যে লাইট অনেক অনেক মানে লাইট তো মানে অনেক কুইকলি হাইটস, অনেক ফাস্ট মুভ করে রিলেটিভিস্টিক স্পিড। এটাই তো রিলেটিভিস্টিক স্পিডের তোমার হচ্ছে ফাউন্ডেশনটা, ঠিক আছে। যখনই হচ্ছে অবজেক্টস অনেক অনেক
ফাস্ট মুভ করে তখন কি হয়? আমাদের অবজারভারের পার্সপেক্টিভ থেকে খেয়াল করে আমি কি বলতেছি এক্স্যাক্টলি। যখন একটা অবজেক্ট রিলেটিভিস্টিক স্পিডে মুভ করে তখন অবজারভারের পার্সপেক্টিভ থেকে এই অবজেক্টটার লাইফ টাইম ইনক্রিজ করে, এই অবজেক্টটার টাইম ইনক্রিজ করে। বেসিক্যালি আমি বোঝানোর ট্রাই করতেছি হচ্ছে, লেটস সে আমি একটা এক্সট্রা পেজ অ্যাড করি। তুমি হচ্ছে মনে করো এখানে আসো, তোমার হাতে একটা হচ্ছে ক্লক আছে। এই ক্লকটার হচ্ছে যে এই একটা ইয়ে আর হচ্ছে এই আরেকটা ইয়ে আর কি, তোমার ঘড়ির কাঁটা আর কি, ঠিক আছে। এন্ড দেন এট দ্য সেম টাইম আরেকজন আছে এখানে। এই মানুষটা হচ্ছে একটা রকেটের উপরে আছে বা রকেটের ভেতরে আছে মনে করো। এন্ড এই রকেটটা সামহাও মনে করো হচ্ছে যে অনেক অনেক স্পিডে মুভ করতে পারে এন্ড ক্লোজ টু স্পিড অফ লাইট মুভ করতে পারে, 0.99 মনে করো, ঠিক আছে। সো তোমরা যদি হচ্ছে ইনিশিয়ালি ও তোমাদের ক্লকস, তোমাদের দুজনের ঘড়ি হচ্ছে একদম সিনক্রোনাইজ, ঠিক আছে। অরিজিনালি দেখো টাইমটা এক্স্যাক্টলি সেম সেম ছিল, কিন্তু এখন হচ্ছে সে যদি তোমার স্পিড অফ লাইট দিয়ে মুভ করে, সে যদি স্পিড অফ লাইট দিয়ে মুভ করে তাহলে কি হবে এক্স্যাক্ট? তাহলে মানে কিছু টাইম পাস হইলো মনে করো, কিছু টাইম পাস হইলো, তাহলে কি তোমার ঘড়ির কাঁটা এটা হচ্ছে এক্সটেন্ড হয়ে লেটস সে ঘুরে ঘুরে এইখানে আসছে, ঠিক আছে। তোমার এইখানে এতটুক আসতে যতক্ষণ লাগতেছে, ওর জাস্ট এতটুকু আসবে। ওই সময়টুকুতে হচ্ছে ওর ঘড়ির কাঁটায় দেখা যাবে হচ্ছে যে জাস্ট এতটুকু আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে এই জিনিসটাকে, এই ফেনোমেননটাকে বলে হচ্ছে টাইম ডাইলেশন, ঠিক আছে। So basically, time dilation is the phenomenon where time passes at different rate for observers who are in relative motion to each other. আমি জিনিসটা লিখে দিচ্ছি, I think লিখা আছে, still আমি এখানে লিখে দিচ্ছি। Time dilation is the phenomenon where time passes at a different rate for observers, ঠিক আছে, who are in relative motion to each other. To each other. So এই হচ্ছে মেইনলি টাইম ডাইলেশন জিনিসটার মানে ফুল ডেসক্রিপশন আর কি। এখন হচ্ছে টাইম ডাইলেশনের একটা একটা এক্সাম্পল দিছি, এটা একটা মানে অনেক ফেমাস একটা এক্সাম্পল, বাট আই থিঙ্ক তোমাদের মাথার উপর দিয়ে যাবে, বাট এটা যদি মাথার উপর দিয়েও যায় তাহলে লাইক ইগনোর করতে পারো, ঠিক আছে। আমি জাস্ট ফর দ্য সেক অফ এক্সপ্লেনেশন আমি জাস্ট বলে দিচ্ছি জিনিসটা। দেখো, একটা থট এক্সপেরিমেন্ট আছে, এটা লাইট ক্লক এক্সপেরিমেন্ট বলা হয়। সো দেখো, তুমি মনে করো হচ্ছে যে দুইটা মিরর আছে এখানে। আমি ওই ওই এক্সাম্পল অলরেডি উপরে দিয়ে দিছিলাম যে একটা এখানে দুইটা মিরর আছে, আচ্ছা। এই মিররের মধ্যে হচ্ছে যে ওরা কি নিছে, লাইট বিম নিছে, ঠিক আছে। লাইট বিম মানে কি, তোমার হচ্ছে বেসিক্যালি ফোটন, ফোটন একটা মুভ করবে এইভাবে। সো এই লাইট বিমটা নিছো, সো এই ফোটনটা কি করতেছে, এখান থেকে এখানে এই মিরর এইদিকে হচ্ছে জাস্ট কলাইড করতেছে, ঠিক আছে। কন্টিনিউসলি এইভাবে আপ ডাউন কলাইড করতেছে। দেখি আমি ডেসক্রিপশনটা কি লিখছিলাম। Imagine a clock that measures time using a beam of light bouncing between two mirrors. If you and the clock are at rest relative to each other, মানে কি তোমার হচ্ছে যে তোমার ক্লক, if you and the clock are at rest relative to each other, you see the light beam straight up and down. So তোমার হচ্ছে যে টাইম মেজারমেন্টের যে ক্লকটা, ওইটা হচ্ছে যে তোমরা যদি রেস্টে থাকো তাহলে কি দেখবা, এই যে ফোটনটা, এই লাইটটা হচ্ছে বেসিক্যালি আপ এন্ড দেন ডাউন, আপ এন্ড ডাউন এইভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি মুভ করতে থাকবে, ঠিক আছে। এখন এখন চিন্তা করে দেখো, এখন হচ্ছে যে এই ফুল জিনিসটাই কিন্তু ক্লক, ঠিক আছে। আর তুমি হচ্ছে এখানে অবজারভার, অবজারভার হচ্ছে এখানে তুমি, এই হচ্ছে তুমি অবজারভার। আর তুমি আর এই ক্লকটা যদি হচ্ছে যে রেস্টে থাকো তাহলে হচ্ছে আপ ডাউন এইভাবে মুভমেন্টটা দেখো, ঠিক আছে। কিন্তু কিন্তু এখন যদি এই ক্লকটাকে একটা স্পেসশিপে তুমি রেখেছো, একটা স্পেসশিপে রেখেছো মুভিং এট এ ভেরি হাই স্পিড, এট এ ভেরি হাই স্পিড মানে কি, রিলেটিভিস্টিক স্পিডে মনে করো, ঠিক আছে। এই ক্লকটা যদি রিলেটিভিস্টিক স্পিডে মুভ করতে থাকে এই ডিরেকশনে,
তাহলে চিন্তা করে দেখো এই লাইট বিমটা কি এইরকম আপ ডাউন মুভ করবে নাকি তোমার ডায়াগোনালি মুভ করবে? দেখো ডায়াগোনালি মুভ করা স্টার্ট করবে না, এইখানে বাউন্স করে এন্ড দেন আবার এখানে এন্ড দেন আবার এখানে, মানে বেসিক্যালি প্রজেক্টাইল মতো অনেকটা চিন্তা করতে পারো। অ্যাকচুয়ালি অবশ্য প্রজেক্টাইল না, বাট ডায়াগোনালি এইভাবে মুভ করতে থাকে, ঠিক আছে? তো এখন যদি ডায়াগোনালি এইভাবে মুভ করতে থাকে, ডায়াগোনালি যদি এইভাবে মুভ করতে থাকে, তাহলে চিন্তা করে দেখো, আমরা আমরা কি জানি, স্পিড ইজ ইকুয়ালস টু কি, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, তাই না? স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। তো তাহলে তাহলে চিন্তা করে দেখো তোমার হচ্ছে ইকুয়েশনটাকে, ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। এখন চিন্তা করো স্পিড, এটা কিসের স্পিড? এই সিচুয়েশনের মধ্যে স্পিডটা কিসের? এই লাইট, এই ফোটনের স্পিড, তাই না? ফোটন কোন কোন স্পিডে মুভ করে? স্পিড অফ লাইটে মুভ করে, তাই না? স্পিড অফ লাইটে হচ্ছে মুভ করে, ঠিক আছে? সো স্পিড অফ লাইট কি, আমরা কি বলছি একটু আগে? আমরা বলছি যে স্পিড অফ লাইট ইজ এ ইউনিভার্সাল কনস্ট্যান্ট। সো স্পিড অফ লাইট হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? তো তাহলে এইখানেও ফোটনটা আপ এন্ড ডাউন যে স্পিডে মুভ করতেছে, এখানেও ফোটনটা এইখান থেকে এখানে এইখান থেকে এখানে সেম স্পিডেই মুভ করতে থাকে, ঠিক আছে? সো স্পিড ইজ কনস্ট্যান্ট, বুঝলাম। বাট দেখো ডায়াগোনালের লেন্থ, ডায়াগোনাল এখানে যে ডায়াগোনাল দেখতেছো, তাহলে ডিস্টেন্স যেটা ট্রাভেল করতেছে, ওই ডিস্টেন্সটা হচ্ছে এখন কি এই সিনারিওতে স্পেসশিপের মধ্যে যখন হচ্ছে যে তুমি মানে রেখে দিছো, তখন কি হয়? ডিস্টেন্স ট্রাভেলটা হচ্ছে যে লার্জার হয়ে যায়, ঠিক আছে? ডিসটেন্স ট্রাভেলটা হচ্ছে যে লার্জার হয়ে যায় অবজারভারের পার্সপেক্টিভ থেকে। তাহলে স্পিড যেহেতু কনস্ট্যান্ট, ডিসটেন্স যেহেতু বাড়ছে, তাহলে কি হবে? টাইমটাও হচ্ছে যে দ্য টাইম দ্যাট দ্য লাইট ট্রাভেলস হচ্ছে ওইটাও বেড়ে যাবে, ঠিক আছে? স্পিড যদি বাড়ে তোমার ইয়েটার কি যেন বলে, অবজেক্টটা মানে স্পেসশিপটা যদি স্পিড অনেক রিলেটিভিস্টিক স্পিডে মুভ করে, তাহলে হচ্ছে লাইটের স্পিড তো কনস্ট্যান্ট, সো ডিসটেন্স ট্রাভেল বাই দ্য লাইট হচ্ছে ইনক্রিজ করতেছে, সো টাইমটাও হচ্ছে যে ইনক্রিজ করবে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য অবজারভার। বারবার বলতেছি অলওয়েজ হচ্ছে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য অবজারভার, ঠিক আছে? সো ওই কারণে ওই এইখান থেকে আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখতেছি টাইম ডাইলেশন, ঠিক আছে? টাইম হচ্ছে এইখানে এইখানে তোমার হচ্ছে যে লাইটের টাইমটা বেসিক্যালি মানে ইনক্রিজ করছে, এই লাইটের না মানে ক্লকটার, ফুল ক্লকটারই হচ্ছে যে টাইমটা ডাইলেট করা মানে কি, টাইমটা বেসিক্যালি ইনক্রিজ করতেছে অবজারভারের রেফারেন্স, অবজারভারের পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? এন্ড এই টাইম ডাইলেশনের একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা ইকুয়েশনটা আমাদের সিলেবাসে নাই, বাট হচ্ছে আমি কিছু ক্যালকুলেশন পরে দেখাবো, তো ওই ক্যালকুলেশনস এর জন্য আমার এই ইকুয়েশনটা জানা জানা উচিত তোমাদের, এর জন্য আমি দেখাই দিই, ঠিক আছে? সো ইকুয়েশনটা দেখানোর আগে একটা 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 ভেরিয়েবল আছে যেটাকে লরেন্স ফ্যাক্টর বলি। লরেন লরেন্স স্পেলিং ভুলে গেছি, দাঁড়াও সার্চ দিই। লরেন্স লরেন্স ফ্যাক্টর, এটা হচ্ছে সিম্বল হচ্ছে গ্যামা, গ্যামার মতো সিম্বল। লরেন্স ফ্যাক্টরটা হচ্ছে বেসিক্যালি যতগুলা রিলেটিভিস্টিক প্রপার্টিজ আছে, ওগুলা হচ্ছে এই লরেন্স ফ্যাক্টর দিয়ে আমরা হচ্ছে ডিফাইন করি, ঠিক আছে? 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই সিমিলার লরেন্স ফ্যাক্টরটা আগে কোথাও দেখছো তোমরা? ওই ইয়েতে দেখছিলা, ওই যে ম্যাথ রিলেটিভিস্টিক ম্যাথের মধ্যে দেখছিলা। লরেন্স ফ্যাক্টর এই জিনিসটা দেখি এখন তোমার এই টাইম ডাইলেশনের এক্সপ্রেশনটা কি দেখো। তোমার নিউ টাইম যখন হচ্ছে একটা একটা অবজেক্ট হচ্ছে যে মুভ করতেছে অ্যাট রিলেটিভিস্টিক স্পিড, একটা অবজেক্ট যখন মুভ করতেছে অ্যাট রিলেটিভিস্টিক স্পিড, তাহলে ওর টাইমটা ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ অবজারভার ইজ ইকুয়াল টু টি নট মাল্টিপ্লাইড বাই দ্য লরেন্স ফ্যাক্টর। টি নটটা কি এক্স্যাক্টলি? টি নট হচ্ছে যদি ওকে অবজার্ভ করি ইন এ স্টেশনারি ফ্রেম, মানে কি ও যদি রেস্টে থাকে, তাহলে ওর টাইমটা অ্যাকচুয়াল টাইমটা কত হইতো, ওইটা মাল্টিপ্লাইড বাই লরেন্স ফ্যাক্টর। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন কি পেয়ে যাচ্ছি? টাইম ডাইলেশনের ইকুয়েশন হচ্ছে ই নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই হচ্ছে আমার টাইম ডাইলেশনের ইকুয়েশন। সো এখানে তোমার কোন কোয়ান্টিটি কি এক্স্যাক্টলি এখানে আমার লেখা আছে, ঠিক আছে? তো এখন তোমাদের কাজ হচ্ছে, একটু টাইম দিচ্ছি তোমাদের, এই ফুল জিনিসটা একটু বড়, এটা না বুঝলেও আসলে এত এত সিলেবাসের মধ্যে এগুলো জিনিস এত ইন ডিটেলস নাই,
সো এত বুঝাল লাগলো না, ঠিক আছে? আমি জাস্ট ট্রাই করছি এক্সপ্লেন করার, দেখো জিনিসটা পরে। হোপফুলি পড়ছো। নেক্সট হচ্ছে যে এই জিনিসটা, এই টাইম রিলেশনটা কিসের পার্সপেক্টিভ থেকে? আমরা অবজারভারের পার্সপেক্টিভ থেকে অবজেক্ট যেটা মুভ করতেছে ওইটার টাইম, ঠিক আছে? অবজারভারের পার্সপেক্টিভ থেকে, অবজারভারের ফ্রেম অফ রেফারেন্স থেকে অবজেক্ট যেটা মুভ করতেছে ওইটার টাইমের কথা বলতেছি আমরা, ঠিক আছে? এই জিনিসটা ভালোভাবে মাথায় ঢুকাও যে আমরা কি টাইমটা কোন টাইমটা রেফার করতেছি আমরা। আমরা হচ্ছে টাইম অবজারভারের পার্সপেক্টিভ থেকে এই এই অবজেক্ট যেটা রিলেটিভিস্টিক স্পিডে মুভ করতেছে ওইটার টাইম। আচ্ছা, এখন এখন হচ্ছে নেক্সট কি? নেক্সট হচ্ছে লেন্থ কন্ট্রাকশন। লেন্থ কন্ট্রাকশন হচ্ছে যে তোমার ওই এর মতো কি যেন বলে, টাইম রিলেশনের মতোই অনেকটা। লেন্থ কন্ট্রাকশন হচ্ছে এখন অবজেক্টটার পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? এখন ডাইরেক্টলি এক্সাম্পল চলে যাচ্ছে, আগে ইয়েটা ডেফিনেশনটা দিই। লেন্থ কন্ট্রাকশন হচ্ছে ইজ আ ফেনোমেনন ওয়্যার দ্য লেন্থ অফ অ্যান অবজেক্ট মুভিং relative to an observer is measured to be shorter than when it is at rest. তার মানে কি? একটা অবজারভার, এখানে এখানে হচ্ছে একটা অবজারভার আছে। এই অবজারভারটা মনে করো হচ্ছে যে একটা ট্রেন এখানে আছে, ঠিক আছে? এই হচ্ছে ট্রেন। ট্রেনের লেন্থ হচ্ছে মনে করো লেন্থ এল ছিল, লেন্থ হচ্ছে তার এল, ঠিক আছে? লেন্থ এল। যখন হচ্ছে কখন কখন যখন হচ্ছে যে তোমার ভেলোসিটিটা হচ্ছে জিরো, ঠিক আছে? ওদের রিলেটিভ ভেলোসিটি এই অবজারভারের থাকে, অবজারভার পার্সপেক্টিভ থেকে এটার ভেলোসিটি যখন জিরো, তখন হচ্ছে যে ট্রেনের লেন্থ হচ্ছে সে দেখবে এল, ঠিক আছে? বাট যখনই হচ্ছে যে তোমার ইয়েটা অবজেক্টটা মুভ করা স্টার্ট করে, এদের রিলেটিভ ভেলোসিটি মনে করো হচ্ছে যে মানে ক্লোজ টু স্পিড অফ লাইট হয়ে গেছে। যখনই ক্লোজ টু স্পিড অফ লাইট হয়ে গেছে তখন কি হবে? তখন হচ্ছে এই যে লেন্থ যেটা দেখতেছি, এই যে লেন্থ যেটা আমরা দেখতেছি, এই লেন্থটা হচ্ছে ডিক্রিজ করে ফেলে, ঠিক আছে? এই লেন্থটা হচ্ছে ডিক্রিজ করে ফেলে। সো লেন্থটা ডিক্রিজ করে এন্ড এই নতুন লেন্থটাকে আমরা হচ্ছে যে, আচ্ছা এটাকে এল নট ধরি, মানে রেস্টের লেন্থটাকে এল নট ধরি আর নতুন লেন্থ হচ্ছে এল, ঠিক আছে? সো এইটাই হচ্ছে বেসিক্যালি লেন্থ কন্ট্রাকশন, যে অবজেক্টটার লেন্থটা হচ্ছে যে তোমার ডিক্রিজ করে ফেলে এন্ড সে যে ডিসটেন্সটা ট্রাভেল করতেছে ওই ডিসটেন্সটা হচ্ছে যে কন্ট্রাক্ট করে, এটাকে লেন্থ কন্ট্রাকশন বলে। এত ডিটেলসে যাচ্ছে না, এখানে একটা ট্রেনের এক্সাম্পল যে জিনিসটা আমি বলছি ওইটাই এখানে আছে। লেন্থ কন্ট্রাকশনের ইকুয়েশন হচ্ছে এল is equals to L naught divided by Lorentz factor. L naught divided by Lorentz factor, তাহলে ওভারঅল আসতেছে হচ্ছে L is equals to L naught multiplied by 1 minus v square by c square. এই হচ্ছে আমার লেন্থ কন্ট্রাকশনের ইকুয়েশন, ঠিক আছে? সো এইগুলো জিনিস হচ্ছে বলতে গেলে কাইন্ড অফ আউট অফ সিলেবাস ছিল, বাট এখন হচ্ছে কমপ্লিটলি আমরা উইদিন সিলেবাস চলে আসতেছি। এন্ড কেন যে আমি এত জিনিস এক্সট্রা পড়াইছি, এখন এই রিজনটা বুঝবা। দেখো এইটা নিয়ে আমাদের আজ পর্যন্ত যতগুলা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে সবগুলাই ম্যাক্সিমাম যেগুলাই হচ্ছে এই মোহন প্যারাডক্স নিয়ে আসছে। দেখো এই পিডিএফ এর মধ্যে এই যে যত এই চ্যাপ্টার থেকে এই টপিক থেকে যতগুলা কোশ্চেন আসছে আমি সবগুলা হচ্ছে এখানে লিস্ট আউট করে রাখছি, ঠিক আছে? সবগুলো এখানে লিখে রাখছি। সো আই থিঙ্ক এটা হেল্পফুল হবে। এই পিডিএফটা তোমাদেরকে ক্লাসের পরে পাঠিয়ে দেবো, যদি ভুলে যাই তাহলে মনে রিমাইন্ডার দিই। তো মুহন প্যারাডক্স জিনিসটা ফার্স্ট অফ অল আমরা মুহন কি এক্স্যাক্টলি এটা অল তো আমরা অলরেডি জানি, বাট স্টিল এখানে লেখা আছে দেখি। Muons are subatomic particles similar to electrons, but they are much heavier. I think 20 something times electron থেকে mass 20 নাকি, হ্যাঁ 20 এর মতো I guess নাকি 20 লেগেছে। But electron থেকে muons are much heavier. এদের আবার না সরি
হ্যাঁ, they are unstable and decay into electrons and neutrinos with an average lifetime of 2.2 microseconds. আচ্ছা, সো এরা হচ্ছে মুয়ন্স আর আনস্টেবল, ঠিক আছে, ওরা হচ্ছে আনস্টেবল এন্ড ওরা ডিকে করে ফেলে ইনটু ইলেকট্রনস এন্ড নিউট্রিনোস অনেক ইজিলি, অনেক সহজে, অনেক কম টাইমে হচ্ছে ওরা ডিকে করে ফেলে। মনে করো একটা একটা পার্টিকুলার টাইমে হচ্ছে এরা ফর্ম করছে, ফর্ম করার সাথে সাথেই হচ্ছে যে, সাথে সাথে বলতে কি 2.2 মাইক্রোসেকেন্ড ওদের লাইফ টাইম। এই টাইমের মধ্যে হচ্ছে ওরা ডিকে করে হচ্ছে ইলেকট্রন এন্ড নিউট্রিনোস হচ্ছে ফর্ম করে ফেলে, ঠিক আছে, when they are at rest অবশ্য। এটা একটা কি টার্ম, ঠিক আছে। এখন হচ্ছে যে নেক্সট জিনিসটা তোমাদের কাজ হচ্ছে কি, তোমাদের কাজ হচ্ছে এই পার্টটা একটু পড়ো, দাঁড়াও দেখি, সরি, তো তোমাদের কাজ হচ্ছে যে এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে একটু পড়ো, এখান থেকে এতটুকু পর্যন্ত একটু পড়ো, পড়ার পর হচ্ছে আমি এক্সপ্লেন করতেছি এই জিনিসটা। একটা এই জিনিস নিয়ে কোয়েশ্চেন আসছে অনেক। আচ্ছা, সো সিচুয়েশনটা আমি যদি ডিসক্রাইব করা ট্রাই করি, এক্স্যাক্টলি কি বলছে। The muon paradox involves muons produced high in Earth's atmosphere by cosmic rays. আচ্ছা, সো বেসিক্যালি একদম হচ্ছে অনেক হাই আর্থের দিকে হচ্ছে যে কসমিক রের জন্য, কসমিক রেজ হচ্ছে হাই এনার্জি পার্টিকেলস ফ্রম স্পেস, এদের জন্য হচ্ছে যে অনেক উপরে আর্থের অ্যাটমসফিয়ারের ওই দিকে হচ্ছে যে তোমার প্রডিউস হয়, এই মুইয়নস গুলা প্রডিউস হয়, ঠিক আছে। সো লেটস সে হচ্ছে যে আমাদের এই হচ্ছে আর্থের সারফেস, ঠিক আছে, এটা হচ্ছে সারফেস, লিখে দিই সারফেস। এন্ড মুইয়নস হচ্ছে প্রডিউস হয় কোথায় এক্স্যাক্টলি, 10 কিলোমিটার সারফেস থেকে, 10 কিলোমিটার উপরে। 10 কিলোমিটার মানে কি, 10,000 মিটার্স, ঠিক আছে, আমি মিটার্স এখানে ডিস্টেন্স রাখতেছি। এই রিজনের মধ্যে, এই উপরে এই টপ রিজনের মধ্যে হচ্ছে মুয়ন্স গুলো প্রডিউস হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সিচুয়েশনটা অ্যাজ অ্যাজ ডিসক্রাইব, ঠিক আছে, এখানে হচ্ছে আমার মুয়ন্স গুলো প্রডিউস হচ্ছে, বুঝলাম। এখন দেখি muons created about 10 kilometers above Earth. Okay, they travel at speeds close to the speed of light. এই muons যেগুলো প্রডিউস হচ্ছে, they are very very energetic and ওরা কি করে, ওরা হচ্ছে স্পিড অফ লাইটে হচ্ছে ওরা মুভ করে, ঠিক আছে, ক্লোজ টু স্পিড অফ লাইট, বেসিক্যালি 0.997 সি, আই থিঙ্ক, আমার এক্স্যাক্টলি মনে নেই। and ওদের হচ্ছে they have an average lifetime of 2.2 microseconds before decaying. so ওরা এক্সিস্ট করে কতক্ষণ পর্যন্ত, 2.2 microseconds। তো তাহলে তাহলে আমরা একটু ক্যালকুলেশন ক্যালকুলেশন করি হচ্ছে যে কি, কিসের ক্যালকুলেশন, ওরা হচ্ছে যে এই টাইমে হচ্ছে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে, ঠিক আছে, এই টাইমে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে। লেটস সে ওদের ডিসটেন্স ট্রাভেলটা আমি লেবেল করতেছি হচ্ছে টি। এই ডিসটেন্স ট্রাভেলটা কি, ডিসটেন্স ট্রাভেল ইজ ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, রাইট। আর স্পিডটা কি এক্স্যাক্টলি, তোমার স্পিড অফ লাইটের সমান ধরে নিচ্ছি, ওরা বলছি তো ক্লোজ টু স্পিড অফ লাইট, স্পিড হচ্ছে স্পিড অফ লাইটের অলমোস্ট সমান। আর টাইম হচ্ছে লাইফ টাইমটা কত, ওরা যতক্ষণ ধরে এক্সিস্ট করে, which is 2.2 মাইক্রোসেকেন্ড, মানে 10⁻⁻⁶। সো একটু দেখি তো ডিসটেন্স ট্রাভেল কত হয়, 3 into 10⁻⁸ times 2.2, সো আসতেছে হচ্ছে 660 মিটার্স। তার মানে হচ্ছে ওরা এখানে প্রডিউস হওয়ার সাথে সাথে ওরা হচ্ছে ম্যাক্সিমাম কতক্ষণ, এই 660 মিটার ডিস্টেন্স ট্রাভেল করতে পারবে, ঠিক আছে।
ওরা ম্যাক্সিমাম 660 মিটার ডিস্টেন্স ট্রাভেল করা উচিত ওরা যদি প্রডিউস হয়, কারণ ওদের লাইফ টাইম যদি আরো বেশি হইতো তাহলে আরো বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে পারতো। বাট আনফরচুনেটলি ওদের লাইফ টাইম কম, ওরা এর মধ্যে এই টাইমের মধ্যে হচ্ছে ওরা ডিকে করবে, এতটুকু ডিস্টেন্স হচ্ছে হাইয়েস্ট ডিস্টেন্স ওরা ট্রাভেল করতে পারে, ঠিক আছে। সো তাহলে তাহলে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী হচ্ছে এই লেভেলে আসা পর্যন্ত এই মুয়াস হচ্ছে মানে প্রডিউস হয় এখানে, প্রডিউস হইতে হইতে এইখানে যখন আসবে, এখানে আসার সাথে সাথে ওরা কি হয়ে যায়, ওরা অন্যান্য পার্টিকেলস হয়ে যায়, ঠিক আছে, ওরা অন্যান্য পার্টিকেলস এ ডিকে করে সাচ অ্যাজ ইলেকট্রনস বা নিউট্রিনোস এন্ড অল, আরো অনেক কিছু প্রডিউস হয়ে যায়, ঠিক আছে, বাট মুয়াস থাকে না। কিন্তু 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 আচ্ছা হ্যাঁ, এখানে এখন ইন রিয়ালিটি হচ্ছে যে ওরা এতটুকু পর্যন্ত ট্রাভেল করা উচিত, বাট আমরা এক্সপেরিমেন্টালি অবজার্ভ করছি এই রিজনে, এইখানে সারফেসের মধ্যে যদি আমরা একটা ডিটেক্টর রেখে দিই, সারফেসের মধ্যে যদি আমরা ডিটেক্টর রাখি, পার্টিকেল ডিটেক্টর, ওই যে আমরা শিখছি বাবল চেম্বার টিম্বার, ওইটা যদি রাখি তাহলে দেখা যাবে কি, এই যে এখানে যে মুনিয়স প্রডিউস হচ্ছে ওগুলা এইখানেও চলে আসতেছে, ঠিক আছে, ওগুলা এখানে চলে আসতেছে। বাট আমরা মাত্রই ক্যালকুলেশন করছি এন্ড ক্যালকুলেশন করে দেখছি যে এটা পসিবল হওয়ার কথাই না, এটা পসিবল হওয়া মানে এটা একটা ইম্পসিবল জিনিস। কারণ কি, ওরা ম্যাক্সিমাম ডিস্টেন্স 660 মিটার ট্রাভেল করতেছে, তাহলে তো ওরা 10,000 মিটার তো কখনোই ট্রাভেল করতে পারবে না, তাই না? 10 কিলোমিটার মানে 10,000 মিটার, সো কখনোই ট্রাভেল করা উচিত না। তার মানে বাবল চেম্বার পর্যন্ত ওরা রিচ করা উচিত না, তাহলে কেমনে কি। তো এইখানেই হচ্ছে তোমার কি হয়, এই টাইম ডাইলেশন জিনিসটা আসে, ঠিক আছে, এইখান থেকে হচ্ছে আমাদের টাইম ডাইলেশনটা হয়। দেখো, ডিউ টু দেয়ার হাই ভেলোসিটি দ্য মুয়ন্স এক্সপিরিয়েন্স টাইম ডাইলেশন। এদের এত স্পিডটা কি ক্লোজ টু স্পিড অফ লাইট, তাই না? ক্লোজ টু স্পিড অফ লাইট, রিলেটিভিস্টিক স্পিডের মধ্যে কি হয়, টাইম ডাইলেশন অকার্স, ঠিক আছে। টাইম ডাইলেশন মিন্স দ্যাট দ্য টাইম পাসেস মোর স্লোলি ফর মুয়ন্স রিলেটিভ টু অ্যান অবজারভার ফ্রম আর্থ। এই যে এখানে যে জিনিসটা লিখছি এক্স্যাক্টলি মার্কসিমের জিনিসগুলো, ঠিক আছে, এগুলা একটু পরে আমরা মার্কসিমের পয়েন্টস দেখবো, বাট এখানে এগুলা এডেক্সের মার্কসিমের মধ্যে এক্স্যাক্টলি এইভাবে লিখে দেখবা। দ্য টাইম ডাইলেশন ফ্যাক্টর মানে হচ্ছে লরেন্স ফ্যাক্টর জিনিসটা বলছি। লরেন্স ফ্যাক্টর হচ্ছে গ্যামা ইজ ইকুয়ালস টু এই যে গ্যামা ইজ ইকুয়ালস টু 1/√1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এটা মুয়াস ট্রাভেলিং at speeds close to the speed of light, gamma can be quite large, significantly increasing their lifetime as observed from Earth. এই যে দেখো, as observed from Earth, আর্থের পার্সপেক্টিভ থেকে, আর্থ থেকে অবজার্ভ করলে ওদের লাইফ টাইম মনে হবে হচ্ছে যে অনেক হাই হয়ে গেছে, ঠিক আছে, আর্থ থেকে অবজার্ভ করলে ওদের লাইফ টাইম মনে হবে যে অনেক হাই হয়ে গেছে। লরেন্স ফ্যাক্টর মনে করো ক্যালকুলেশন করে আমরা দেখলাম হচ্ছে যে 10, লরেন্স ফ্যাক্টরটা 10, ঠিক আছে, স্পিডটা আমরা একটা ভ্যালু এস্টিমেট দিছি, লরেন্স ফ্যাক্টর ক্যালকুলেট করার পর দেখা গেছে যে 10, ঠিক আছে। তাহলে তাহলে চিন্তা করে দেখো, লরেন্স ফ্যাক্টর যদি 10 হয় তাহলে মুয়ন্স গুলা লাইফ টাইম কত হবে? আমরা টাইম দেখছিলাম কি, টাইম ইজ ইকুয়ালস টু টি নট মাল্টিপ্লাইড বাই লরেন্স ফ্যাক্টর, তাই না? সো তাহলে 10 মাল্টিপ্লাইড বাই টি নট, সো টি নট কি ছিল অ্যাকচুয়াল যে টাইমটা, which is 2.2 মাইক্রোসেকেন্ড। সো তাহলে তাহলে তোমার আমাদের আর্থের পার্সপেক্টিভ থেকে মুয়ন্সের লাইফ টাইম কত হয়ে যাচ্ছে, 22 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে, 22 মাইক্রোসেকেন্ড। সো এর জন্য লাইফ টাইমটা আর্থের পার্সপেক্টিভ থেকে, এই যে বারবার দেখো, দ্য মুয়ন্স লাইফ টাইম ফ্রম দ্য আর্থস পার্সপেক্টিভ বিকামস 22 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে। এটা কিন্তু কোন পার্সপেক্টিভ থেকে, এটা স্পেসিফিক্যালি মেনশন না করলে মার্ক শেষ, 0। সো তাহলে এখন দেখো, লাইফ টাইম যদি ইনক্রিজ করে ফেলে হাইয়ার লাইফ টাইমের জন্য, তাহলে ডিস্টেন্সও হচ্ছে যে হাইয়ার হবে 6.6 কিলোমিটার। তাহলে এইবার বেসিক্যালি আরো হাইয়ার ডিস্টেন্স ট্রাভেল করতে পারতেছে। তো আমরা অবশ্যই এখানে দেখো 6.6 কিলোমিটার দেখে হচ্ছে যে মনে হচ্ছে না যে তোমার গ্রাউন্ড পর্যন্ত রিচ করতেছে, বাট এটা কি, এটা হচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্স, ঠিক আছে। তার মানে কিছু পার্টিকেলস তো এর থেকেও বেশি ট্রাভেল করবে, তাই না? এটা হচ্ছে অ্যাভারেজ মানে কি একদম মাঝখানের যে ইয়েটা আর কি, মানে মনে করে 100টা স্যাম্পল নিচ্ছে, 100টার হাফ আর কি অ্যাভারেজ রিপ্রেজেন্ট করে। সো 6.6 হচ্ছে অ্যাভারেজ, তার মানে কি কিছু কিছু পার্টিকেল হচ্ছে ওর থেকে অনেক বেশি, আর কিছু পার্টিকেল ওর থেকে অনেক কম ডিস্টেন্স ট্রাভেল করবে, ঠিক আছে। সো তার মানে এখান থেকে এই 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 এটা যদি আমরা ক্যালকুলেট করি, 6.6 হচ্ছে একটা রিজনেবল অ্যাভারেজ। এখান থেকে আমরা বুঝতেছি যে কিছু না কিছু মুয়ন পার্টিকেলস হচ্ছে আমরা কিসে গ্রাউন্ড পর্যন্ত ওরা ট্রাভেল করতে পারবে, ঠিক আছে। তো তাহলে এটা কিভাবে দেখতেছি আমরা, টাইম ডাইলেশনের কারণে। টাইমটা হচ্ছে আর্থের পার্সপেক্টিভ থেকে মুয়ন্সের টাইম ইনক্রিজ করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে টাইম ডাইলেশন। কিন্তু প্রবলেম হচ্ছে যে
মুয়নের পার্সপেক্টিভ থেকে সে যদি নিজে যদি মেজার করে তার টাইম, মুয়ন যদি সে নিজের টাইমটা মেজার করে, তাহলে তার টাইম কিন্তু সে 2.2 মাইক্রোসেকেন্ডই দেখবে রিডিং। চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, এটা একটা একটা মানে এক্সট্রাঅর্ডিনারি একটা জিনিস। দেখো, তুমি হচ্ছে এখানে একজন অবজারভার, তোমার হাতে একটা ক্লক আছে, তোমার ক্লক অনুযায়ী হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি টাইম দেখবা কতক্ষণ, তুমি রিডিং দেখবা হচ্ছে 22 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? তোমার ক্লকের মধ্যে দেখবা যে মুয়ন হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত আসতে 22 মাইক্রোসেকেন্ড টাইম লাগছে। বাট বাট একটা মুয়ন পার্টিকেল যদি হচ্ছে ও যদি ক্লক নেয়, তাহলে তার ক্লকের মধ্যে রিডিং কত থাকবে? তার ক্লকের মধ্যে ঠিকই 2.2 থাকবে, ঠিক আছে? তার নিজের ক্লক থেকে, তার নিজের পার্সপেক্টিভ থেকে তার টাইম, তার লাইফ টাইম ইনক্রিজ করতেছে না, ঠিক আছে? মুয়নের নিজের পার্সপেক্টিভ থেকে তার টাইম ইনক্রিজ করতেছে না। তাহলে তাহলে কথা হচ্ছে, কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে মুয়নটা নিজের পার্সপেক্টিভ থেকে তাহলে কিভাবে এখানে রিচ করতে পারতেছে? কারণ কারণ নিজের পার্সপেক্টিভ থেকে দেখো, চিন্তা করে দেখো, ডিসটেন্স ইজ ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। নিজের পার্সপেক্টিভ থেকে যদি টাইম, আমরা আমরা জানি হচ্ছে অবজারভারের পার্সপেক্টিভ থেকে টাইমটা যেহেতু ইনক্রিজ করে, তাহলে হচ্ছে যে সে বেশি ডিসটেন্স ট্রাভেল করতে পারবে, এটা আমরা অলরেডি মানে বলে ফেলছি। বাট এখন যদি মুয়নের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে দেখো টাইম হচ্ছে ফিক্সড, টাইম হচ্ছে চেঞ্জ হচ্ছে না। তাহলে তাহলে কেমনে কি? তাহলে তো ডিসটেন্স, সে তো আর এক্সট্রা ডিসটেন্স ট্রাভেল করতে পারবে না, কারণ স্পিড তো আর কনস্ট্যান্ট থাকতেছে, তাই না? তাহলে তো ডিসটেন্স তো আর সে ইয়ে করতে পারতেছে না, যেহেতু তার টাইম টাইম ফিক্স থাকতেছে, মানে 2.2 কম থাকতেছে, তাহলে ডিসটেন্স, এক্সট্রা ডিসটেন্স সে ট্রাভেল করতে পারবে না। তাহলে কেমনে কি সে নিজের পার্সপেক্টিভ থেকে সে গ্রাউন্ড লেভেল পর্যন্ত কিভাবে রিচ করে? এটা হচ্ছে কোশ্চেন। এইটার কোশ্চেন আমি আমার এ লেভেলস থাকার টাইমে আমি পাই নাই, বাট আমি পরে দিয়ে জানছি এগুলো জিনিস। এখন তোমাদেরকে রিজনটা বলতেছি, এগুলো এগুলো কমপ্লিটলি আউট অফ সিলেবাস। এখন যারা বলতেছি এগুলো সিলেবাসে নেই। দেখো, মুইয়র পার্সপেক্টিভ থেকে টাইম ডাইলেশন হয় না, তার পার্সপেক্টিভ থেকে তার নিজের টাইম বাড়ে না, তার পার্সপেক্টিভ থেকে 2.2 থাকে। বাট বাট তার পার্সপেক্টিভ থেকে লেন্থ কন্ট্রাকশন হয়। মুয়নের পার্সপেক্টিভ থেকে এই যে 10,000 মিটার যে দেখতেছি, মুয়নের পার্সপেক্টিভ থেকে যে এই যে 10,000 মিটার যে দেখতেছি, এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে যে তোমার কমে যাবে, ঠিক আছে? 10,000 থেকে তোমার হচ্ছে যে এইটার লেন্থ কন্ট্রাকশন হবে। এই যে ডিস্টেন্সটা দেখতেছি, এই যে হাইট, তোমার একদম টপ থেকে একদম সারফেস পর্যন্ত যে ডিস্টেন্স হাইট, এই হাইটটার লেন্থ কন্ট্রাকশন হয়ে মুয়নের পার্সপেক্টিভ থেকে। From the perspective of muons, the time, that lifetime is constant, but the distance, the length contracts, ঠিক আছে? সো মুয়নের পার্সপেক্টিভ থেকে এই কারণে মুয়নের পার্সপেক্টিভ থেকে ডিসটেন্স যেহেতু কমে যায়, এর জন্য হচ্ছে যে সে মানে বেসিক্যালি গ্রাউন্ড লেভেল পর্যন্ত রিচ করতে পারে। আই থিঙ্ক এখানে এখানে এই জিনিসটা দিচ্ছে। The paradox is resolved by considering length contraction from muons point of view. মুয়ন্সে তোমার হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স থেকে যদি আমরা রিডিং নেই, তাহলে দেখো, দ্য মুয়ন্স সি দ্য আর্থ রাশিং টুয়ার্ডস দেম। তো মুয়নের পার্সপেক্টিভ থেকে কি দেখবা? ওরা হচ্ছে স্টেশনারি থাকবে ওদের চোখ থেকে, এন্ড ওদের কাছে মনে হবে যে আর্থ আর্থ ইজ মুভিং টুয়ার্ডস দেম এট দ্য স্পিড অফ লাইট, ঠিক আছে? আর্থ ইজ মুভিং টুয়ার্ডস দেম এট দ্য স্পিড অফ লাইট, এন্ড এখানে হচ্ছে বেসিক্যালি লেন্থ কন্ট্রাকশন হয়, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য মুয়ন্স এন্ড দ্য আর্থ সারফেস ইজ কন্ট্রাক্টেড। এন্ড এই কন্ট্রাকশনটা হচ্ছে এই ইকুয়েশনটা আমরা অলরেডি দেখে বলছি। এন্ড এইভাবে এখানে যদি তোমার হচ্ছে যে ইয়েটা কি যেন বলে, তোমার লরেন্স ফ্যাক্টর যদি 10 ধরে নেই, তাহলে ডিস্টেন্সটা কত হয়ে যাচ্ছে? মুয়নের পার্সপেক্টিভ থেকে ডিস্টেন্স হচ্ছে অনলি 1 কিলোমিটার হয়ে যাচ্ছে, আর আমরা ক্যালকুলেট করছিলাম 660 মিটার সে ট্রাভেল করতে, তাই না? সো ঘুরে ফিরে 1 কিলোমিটার অনেক ক্লোজ। তার মানে হচ্ছে যে দে ক্যান ইজিলি রিচ দ্য গ্রাউন্ড লেভেল এট দিস স্পিড এন্ড অল, ঠিক আছে? ফুল জিনিসটা বুঝছো কিনা, কারো কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম থাকলে এখনই আসবো। আচ্ছা, আমার তোমাদের কাছে আর আরো টাইম আছে নাকি, নাকি অন্য কোনো কাজ আছে? কারণ এই টপিকটা চাচ্ছিলাম আজকের মধ্যেই শেষ করা, ঠিক আছে? এখন তোমরা বিজি নাকি? বিজি থাকলে তো এটা আজকে শেষ হবে না। আমার টাইম আছে, বাট তোমরা পারবা কিনা? রেসিয়া আর নেহা? পারবো। আমি পারবো। পারবা? রেসিয়া পারবা? নেহা? পারবো। আচ্ছা, ঠিক আছে। তো এখন তোমাদের এই জিনিসটা একটু বলো, জিনিসটা বলো, এরপর কারোর কোনো কনফিউশন থাকলে আসবে।
আচ্ছা, সো হোপফুলি তোমাদের জিনিসটা শেষ করা। এখন কি দিছিলাম আমি দেখি। হ্যাঁ, সো এক্সাক্ট সেম জিনিসই, বাট আই থিঙ্ক আমি মার্কসম্যান ল্যাঙ্গুয়েজ আরো ইয়ে করার জন্য, রিফাইন করার জন্য এখানে আবার লিখলাম দেখি। এই জিনিসটা এগুলো আই থিঙ্ক নেক্সট তোমরা নিজে থেকে পড়লেই বুঝবা। সো তোমাদের কাজ হচ্ছে এখনই পড়ে ফেলো, এন্ড দেন কোনো পার্টি কোনো কোয়েশ্চেন ক্লাস করো। এগুলো জিনিস, আর একটা জিনিস হচ্ছে যে এগুলা সবকিছু কিন্তু আমি চ্যাট জিপিটি থেকে নিয়েছি, ঠিক আছে। চ্যাট জিপিটি তে নিজের থেকে প্রম্পটস দিছি, রিলেটেড কোয়েশ্চেন্স আস্ক করছি, দেন ওরা মানে সে চ্যাট জিপিটি হচ্ছে যে বানাই দিছে। এক্সাম্পলস আমি স্পেসিফিক্যালি আস্ক করছি মুহিয়ানের এক্সাম্পলটা দিতে, কারণ মুহিয়ানের এক্সাম্পল রিলেটেডই কোয়েশ্চেন রিপিটেডলি আসে। সে কোয়েশ্চেনটা একটু মানে ফুল জিনিসটা পড়ো, এরপর কোয়েশ্চেন থাকলে আস্ক করো। হোপফুলি পড়ছো, এই শেষ। আচ্ছা, সো ল্যান্ড কন্ট্রাকশন মধ্যে হয় কি এক্স্যাক্টলি দেখো। মুয়ন্স হচ্ছে ওরা ওদের নিজেকে দে পারসিভ দেমসেলভস অ্যাজ স্টেশনারি, এটা মুখে বলছিলাম আমি, যে ওরা হচ্ছে স্টেশনারি, ওদের পার্সপেক্টিভ থেকে ওরা নিজে স্টেশনারি এন্ড দ্য আর্থ ইজ মুভিং টুয়ার্ডস দেম। এর জন্য কিন্তু আমি রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা শুরুতে ইন্ট্রোডিউস করছি। চিন্তা করে দেখো, মুয়ন হচ্ছে একটা গাড়িতে আছে, একটা কারের ভেতরে আছে, এন্ড তাহলে তার পার্সপেক্টিভ থেকে তার গাড়ির ভিতরে যা যা আছে সবকিছু কি থাকবে, রেস্টে থাকবে, ঠিক আছে। এন্ড তাহলে তার বাহিরের যতগুলো অবজেক্ট আছে, বাহিরের যতগুলো অবজেক্ট আছে ওইগুলা কি থাকবে, স্পিড অফ, ওরা হচ্ছে যে তোমার মুয়নের স্পিড দিয়ে তোমার অপোজিট ডিরেকশনে মুভ করতে থাকবে, তাই না। তো মুয়ন যদি এই ডিরেকশনে স্পিড অফ লাইট দিয়ে সি দিয়ে যদি মুভ করতে থাকে, তাহলে মুয়নের বাহিরের পার্সপেক্টিভ থেকে, মুয়নের গাড়ির বাহিরের পার্সপেক্টিভ থেকে কি ওর মনে হবে যে সবকিছু এই ডিরেকশনে মুভ করতেছে অ্যাট স্পিড অফ লাইট, ঠিক আছে। সো এর জন্য হচ্ছে যে এই মুয়নের বাহিরে হচ্ছে যে আর্থ, তো আর্থটা মনে হবে যে মুয়নের দিকেই এই দিকেই মুভ করতেছে এট স্পিড অফ লাইট, ঠিক আছে। আর্থ ইজ মুভিং টুয়ার্ডস দেম এট দ্য স্পিড অফ লাইট। দ্য ডিসটেন্স দে নিড টু ট্রাভেল হচ্ছে যে এটা এই ডিসটেন্স যেটা মুয়ন থেকে আর্থের ডিসটেন্স যেটা, ওইটা হচ্ছে যে কন্ট্রাক্টেড হয়ে যায় ডিউ টু লেন্থ কন্ট্রাকশন। এরপর হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করে দেখছি যে ডিসটেন্স মাচ শর্টার হওয়ার কারণে হচ্ছে যে তোমার বেসিক্যালি এই 2.2 মাইক্রোসেকেন্ড লাইফ টাইমের মধ্যেই হচ্ছে যে আর্থ সারফেস পর্যন্ত রিচ করতে পারে, ঠিক আছে। বুঝলাম। এখন আমি স্পেসিফিক্যালি বলে দিই, লেন্থ কন্ট্রাকশনে কোনো কিছু আমাদের সিলেবাসে নেই। লেন্থ কন্ট্রাকশন কিছুই আমাদের সিলেবাসের মধ্যে নাই, আমাদের সিলেবাসের মধ্যে শুধু টাইম ডাইলেশন আছে, ঠিক আছে। কিন্তু ল্যান্ড কন্ট্রাকশনটা ইম্পর্টেন্ট কেন, ইম্পর্টেন্ট রিজন হচ্ছে যে এই যে তোমার ময়নের পার্সপেক্টিভ থেকে তোমার হচ্ছে যে এদের কোনো লাইফ টাইম ইনক্রিজ করে না, ঠিক আছে। এই দেখো, দাঁড়াও দাঁড়াও দেখি, আমি কই লিখছিলাম কোথায় এক্স্যাক্টলি। এই যে জি জি দেখো, ফর মুয়ন্স ট্রাভেলিং এট হাই ভেলোসিটি টাইম অ্যাপিয়ার্স নর্মালি ফর দেম। টাইম যদি মুয়নের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে ওদের টাইমটা হচ্ছে নর্মাল থাকে, ঠিক আছে। ওদের পার্সপেক্টিভ থেকে টাইমটা হচ্ছে একদম 2.2 মাইক্রোসেকেন্ড। তাহলে আমরা ওদের পার্সপেক্টিভ থেকে আমরা এই যে এই ইয়েটা যে ওরা গ্রাউন্ড লেভেল পর্যন্ত রিচ করে, ওইটা পসিবল হওয়া উচিত না, তাই না। সো এটা আমার আমার এলএলএস এর টাইমে আমি কনফিউশন নিয়ে এক্সাম দিয়েছিলাম, কিছু করার ছিল না, কারণ কোয়েশ্চেন আস্ক করার মতো কিছু ছিল না। বাট হোপফুলি তোমরা এই জিনিসটা এখন বুঝছো যে
লেন্থ কন্ট্রাকশন, মুয়নের পার্সপেক্টিভ থেকে দেখলে হচ্ছে আমাদের লেন্থ কন্ট্রাকশনটা দেখা লাগবে। এর জন্য আমি হচ্ছে স্পেসিফিক্যালি তোমাদেরকে লেন্থ কন্ট্রাকশনটা শিখাইছি আর কি, ঠিক আছে। সো হোপফুলি তোমাদের এই থিওরিটিক্যাল যা যা অ্যাসপেক্ট ছিল শেষ। এখন হচ্ছে আমরা এডএক্সেল এর যতগুলা আজ পর্যন্ত এই চ্যাপ্টার নিয়ে যতগুলা কোশ্চেন আসছে সব হচ্ছে আমি কম্পাইল করে রাখছি। দেখি 1 2 3 4 5 5টা কোশ্চেন হচ্ছে, 6টা কোশ্চেন হচ্ছে আইএল এর মধ্যে আসছে, আর জিসি তে হচ্ছে একটা কোশ্চেন আসছে। সো আর এমসিকিউ তে আরেকটা ছিল, বাট এমসিকিউ আমি এটা আনি নাই কারণ এমসিকিউ টা একদমই ইজি ছিল। তো দেখি আনসার গুলা একদম স্পিডে যাবো, কারণ হচ্ছে একদমই ইজি, কারণ আমাদের সব কনসেপ্ট হোপফুলি ক্লিয়ার সবার। তো সব কনসেপ্ট মানে ক্লিয়ার থাকলে এগুলো আনসার একদমই ইজি। দেখো ফার্স্ট অফ অল ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে জানুয়ারি 22 এর কোয়েশ্চেন। দেখি এটা হচ্ছে একটা কোয়েশ্চেনের পার্ট, বাট আমি এখানে কপি পেস্ট করছি and একটু মডিফিকেশন করছি। এখানে আই গেস রিং ছিল, আমি এক্সট্রা করছি। দেখো স্টেশনারি muons are unstable and have a mean lifetime of a few microseconds. স্টেশনারি, খেয়াল করো স্টেশনারি, তাহলে রেস্টে যদি থাকে তাহলে ওরা হচ্ছে লাইফ টাইম হচ্ছে মাত্র এই কত মাইক্রোসেকেন্ড। Explain why muons in the accelerator are observed to have a much greater mean lifetime. সো এক্সেলারেটরের মধ্যে কি ওরা হচ্ছে ওদের স্পিড হচ্ছে ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট থাকবে। মুভিংস আর ট্রাভেলিং ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট। স্পিড অফ লাইটের কারণে ওরা যদি স্পিড অফ লাইটের ক্লোজ মুভ করতে থাকে তাহলে কি হয়, রিলেটিভিস্টিক এফেক্টস আসে। রিলেটিভিস্টিক এফেক্ট বলতে কি তুমি লিখতে পারো হচ্ছে যে টাইম ডাইলেশন অকার্স। মার্কিং পয়েন্টের মধ্যে তুমি সাথে এখানে লিখতে পারো টাইম ডাইলেশন অকার্স। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে এরা ক্লোজ টু স্পিড অফ লাইট, আর সেকেন্ডটা হচ্ছে এইভাবে রিলেটিভিস্টিক এফেক্ট অন পার্টিকেল লাইফ টাইম এইভাবে লিখতে পারো। ওর এই যে এখানে ইনক্রিজেস লাইফ টাইম ফ্রম দা পার্সপেক্টিভ অফ অবজারভার, অন্য মার্কিং পয়েন্ট থেকে লিখতে পারো, ঠিক আছে। যত স্পেসিফিক হতে পারো অতই বেটার আর কি। এর জন্য আমি সব একসাথে লিখে রাখছি। এন্ড একটা প্যাটার্ন অবজার্ভ করবা, মার্কিং পয়েন্টস হচ্ছে সব রিপিটেড মার্কিং পয়েন্টস, ঠিক আছে। সো ওইটাই এই আনসারটা হোপফুলি এখানে কারোর কোনো প্রবলেম নাই, কারণ এটা একদম ইজি ছিল। যে ওরা গ্রেটার মিন লাইফ টাইম কেন হয়, কারণ ওরা স্পিড অফ লাইটের ক্লোজ মুভ করে, এন্ড স্পিড অফ লাইটের ক্লোজ যদি মুভ করে তাহলে অবজারভারের পার্সপেক্টিভ থেকে এদের হচ্ছে যে লাইফ টাইমটা ইনক্রিজ করে। লাইফ টাইমটা ইনক্রিজ করা মানে কি, এই ফেনোমেননটাকে আমরা বলি হচ্ছে টাইম ডাইলেশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে October 21 এর কোশ্চেন। মোস্ট অফ দ্য পার্টিকলস ডিটেক্টেড ইন দ্য স্পার্ক চেম্বার আর মুয়ন্স। তো এখানে কোন স্পার্ক চেম্বার নিয়ে পার্ট শুরুতে কোশ্চেন ছিল, এরপর ওই স্পার্ক চেম্বারের মধ্যে আর কি আই গেস মোস্ট পার্টিকল হচ্ছে মুয়ন্স এর ব্যাপারে বলছে। দ্য মুয়ন্স ওয়ার ক্রিয়েটেড ইন দ্য আপার অ্যাটমসফিয়ার, ওই যে আমরা একটু আগে সিচুয়েশনটা দেখছি। Muons normally have a very short lifetime and should have decayed before they reach the surface of the earth. এটাও আমরা দেখছি যে ওদের লাইফ টাইম হচ্ছে 2.2 মাইক্রোসেকেন্ড। সো নিয়ম অনুযায়ী হচ্ছে যে দে শুড হ্যাভ ডিকেড বিফোর দে রিচ দ্য সারফেস অফ আর্থ। ওকে, এক্সপ্লেইন ওয়াই দিস মুয়ন্স রিচ দ্য সারফেস অফ আর্থ। কেন কেন রিচ করে, কারণ হচ্ছে ওই যে হাই আপার অ্যাটমসফিয়ার যে মুয়ন্স মানে ক্রিয়েটেড হয়, প্রডিউস হয়, ওইগুলো কি দে আর ট্রাভেলিং ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, বা বলতে পারো দে আর ট্রাভেলিং এট রিলেটিভিস্টিক স্পিডস, ঠিক আছে। এন্ড রিলেটিভিস্টিক স্পিডে যদি মুভ করে তাহলে কি হয়, তাহলে রিলেটিভিস্টিক এফেক্টস ইনক্রিজ দ্য পার্টিকলস লাইফ টাইম ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য অবজারভার, ঠিক আছে। অবজারভারের পার্সপেক্টিভ থেকে হচ্ছে যে ওদের রিলেটিভ মানে ইয়ে হয়, লাইফ টাইমটা ইনক্রিজ করে ফেলে। স্পেসিফিক্যালি এখানে অবশ্য ওরা ব্র্যাকেটে দিছে অবজারভার, বাট আমি সাজেস্ট করবো হচ্ছে যে তোমরা ইয়ে করো ফ্রম দ্য পার্সপেক্টিভ অবজারভার স্পেসিফিক্যালি মেনশন করো, বা বলতে পারো টাইম ডাইলেশন occurs from the perspective of observer, এরকম কিছু বলতে পারো, ঠিক আছে। so they so the particles, the muons travel further than normally expected before decaying. so এটাই কিন্তু আমরা দেখছি ওই যে 22 মাইক্রোসেকেন্ড মানে কি বেশি লাইফ টাইম ইনক্রিজ করে ফেলছে। লাইফ টাইম ইনক্রিজ করার জন্য হচ্ছে যে ডিসটেন্স যেটা ট্রাভেল করে ওইটা হচ্ছে ইনক্রিজ করে ফেলে, ঠিক আছে। সো দে ট্রাভেল, দ্য মুয়ন্স ট্রাভেল ফার্দার মানে বেশি ট্রাভেল করেন দেন নরমালি এক্সপেক্টেড বিফোর ডিকেইং, ঠিক আছে। এই কোশ্চেনও গেল তাহলে। নেক্সট কি, এটা হচ্ছে October 22 এর কোশ্চেন। Z bosons produced by high energy collisions can have a range of lifetimes. So কিছু এটা এক ধরনের একটা পার্টিকেল আছে, ওটা হচ্ছে যে কি হয়, produced by high energy collisions can have range of lifetimes. So এইগুলা পার্টিকেলস হচ্ছে they can have a range of lifetimes. The Z bosons with the longest lifetimes are those that were moving very fast. সো এদের মধ্যে যেগুলো হচ্ছে যে লাইফ টাইমটা লংগেস্ট ওইগুলো হচ্ছে কি দে ওয়ার মুভিং ভেরি ফাস্ট। এক্সপ্লেইন কেন এই জিনিসটা হয়, কারণ হচ্ছে স্পিডস ক্লোজ টু দ্য
very fast মানে কি স্পিড ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, ঠিক আছে, রিলেটিভিস্টিক স্পিড। এন্ড এই রিলেটিভিস্টিক স্পিডের মধ্যে কি হয় টাইম রিলেশন অকার্স, ঠিক আছে, টাইম রিলেশন অকার্স, বাট there is a relativistic increase in lifetime from the perspective of observer, ঠিক আছে। তো এই হচ্ছে মার্সিং কোর্স, এগুলো কিন্তু একদমই হোপফুলি এখন ইজি লাগতেছে কারণ আমরা ইন ডিটেলস সবকিছু দেখে ফেলছি অলরেডি, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারবে। ওকে, আচ্ছা, সো নেক্সট হচ্ছে জানুয়ারি 21 এর কোশ্চেন। এইটা হচ্ছে একটা 5 পার্টের কোশ্চেন ছিল, এন্ড আই থিংক আইএল এর মধ্যে এই হচ্ছে ফার্স্ট কোশ্চেন যেটা এই চ্যাপ্টার এই টপিক থেকে আসছিল, ঠিক আছে। জানুয়ারি 21 এর আগে আইএল এর মধ্যে আর কোনো কোশ্চেন আসে নাই, সো মার্জন এটা 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 দেখে একটু শক হয়েছিল। আমার একজন পার্সোনালি সিনিয়র একজন আছেন, উনি হচ্ছে ফিজিক্স ইউনিট 4 এর মধ্যে 80 আউট অফ 90 পাইছিলেন, এন্ড ফিজিক্স এর মধ্যে এলএল ফিজিক্স এর মধ্যে ওয়ার্ল্ড হাইয়েস্ট পাইছেন 600 আউট অফ 600। উনি হচ্ছে এই কোশ্চেনের মধ্যে 2 আউট অফ 5 পাইছেন আই থিংক। তো এই কোশ্চেনটা একটু উইয়ার্ড ছিল, বাট অ্যাকচুয়ালি এখন তোমরা বুঝবা হopefully জিনিসটা একদম ইজি আসলে। দেখি, muons are produced by cosmic rays in the Earth's upper atmosphere, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। In 1940, দুইজন scientists made observations of the decay of these muons. So, ওরা observation করছে of the decay of these muons. They measured the number of muons reaching the bottom of a mountain and the number reaching a position 1600 meter higher up in the mountain. ঠিক আছে? So, they measured the number of muons reaching. Okay. So, situationটা আমরা যদি visualize করা try করি দেখি। সো এই হচ্ছে একটা মাউন্টেন আছে, ঠিক আছে, এই হচ্ছে একটা মাউন্টেন আছে 1600 মিটার হাইয়ার, হ্যাঁ। সো এই একটা মাউন্টেন আছে, মাউন্টেন হাইটটা কত 1600 মিটার, ঠিক আছে, 1600 মিটার ডিস্টেন্স। সো সায়েন্টিস্ট গুলো কি করছে, এই 1600 মিটারের হচ্ছে এই টপের মধ্যে হচ্ছে মুয়ন্সের মানে ডিটেক্ট করছে মুয়ন্স কতটুকু আছে, আর এই একদম গ্রাউন্ড লেভেলে কতটুকু মুয়ন্স আছে ওইটা ডিটেক্ট করছে। এখন দেখা গেছে যে এইখানে যতটুকু ছিল, এখানে যতটুকু মুয়ন্স ডিটেক্ট করা হয়েছে ওইটার 74% হচ্ছে এই গ্রাউন্ড লেভেলে ডিটেক্ট করা হয়েছে, ঠিক আছে, গ্রাউন্ড লেভেলে ডিটেক্ট করা হয়েছে। বাট দ্য অ্যাভারেজ লাইফ টাইম অফ মুয়ন্স at rest হচ্ছে এত। So they suggested that their observations could be explained using ideas of relativity, explaining whether these observations are simulations. So basically এক কথা হচ্ছে আমরা যে সিচুয়েশনটা দেখছি ওইটাই, বাট আমাদের সিচুয়েশনে 10 কিলোমিটার ছিল, এখানে হচ্ছে 1600 মিটার, দ্যাটস ইট, এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। সো কথা হচ্ছে যে এখন আমার এই কোশ্চেনটা কিভাবে আনসার করবো। তো দেখো, আমার ফার্স্ট অফ অল হচ্ছে যে দেখি ক্যালকুলেশন করা লাগবে যে মুয়ন্স এইখানে যতটুকু মুয়ন্স যেগুলো প্রডিউস হচ্ছে ওরা ওদের লাইফ টাইম হচ্ছে যে এই স্পিডে যদি মুভ করে তাহলে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করা উচিত, ঠিক আছে। ওইটা যদি আমরা ক্যালকুলেট করার অ্যাটেম্প্ট নিই তাহলে দেখি আমরা কি জানি, আমরা জানি হচ্ছে স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স এস বাই টি, ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। সো তাহলে এখান থেকে ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, আর স্পিড আমাকে কি বলেছে, স্পিড 0.994 সি, তাই না। সো 994 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। টাইম কত, টাইম হচ্ছে ওদের লাইফ টাইম, মুয়ন্স এর লাইফ টাইম কত 2.2 10 টু দি পাওয়ার -6। সো এখান থেকে আমরা ডিসটেন্স পেয়ে গেছি, দেখি স্পিড 10 টু দি পাওয়ার 8 -6 টাইমস 2.2, এটা আসতেছে হচ্ছে 656 মিটারস। এই হচ্ছে এতটুকু ডিসটেন্স হচ্ছে দ্য মুয়ন্স শুড হ্যাভ ট্রাভেল, এতটুকু এই যে 656 মিটার হচ্ছে ট্রাভেল করার পর, 656 মিটার ট্রাভেল করার পর হচ্ছে দ্য মুয়ন্স শুড হ্যাভ ডিকেড, ঠিক আছে। এতটুকু ট্রাভেল করার পর হচ্ছে ওরা ওরা অন্যান্য পার্টিকেলসে কনভার্ট হওয়া উচিত ছিল। তার মানে কি আমাদের এখানে নিয়ম অনুযায়ী এখানে হচ্ছে 0% ডিটেক্ট করা উচিত, তাই না। বাট ইন রিয়ালিটি আরো বেশি আমরা ডিটেক্ট করছি। ওইটার রিজন কি, ওইটার রিজন হচ্ছে তোমার এইভাবে এখন ফার্দার জাস্ট এক্সপ্লেনেশন দিবা, দ্যাটস ইট। দেখি
The speed of muons is very close to the speed of light. এটা কি একদম রিপিটেড পয়েন্ট, এই যে দেখো এই যে মানে স্পিড ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, ক্লোজ টু দ্য স্পিড অফ প্রত্যেকটা মার্কস মেসেজ। এরপরে কি আমরা ডিসটেন্সটা ট্রাভেল করতে বলছে, তো ডিসটেন্স আমরা ক্যালকুলেট করে ফেলছি, এই যে 656 বুঝলাম। And relativistic effect increases particle lifetime for observer, so particle travels further than normally expected. এরপরে কি hence muons reach the ground, ঠিক আছে। সো একদম একদম রিপিটেড একটা আনসার, ঠিক আছে। জাস্ট এই ক্যালকুলেশনটা এখানে একটু একটু এক্সট্রা করা লাগতো, বাট বাকি সবকিছু একদম রিপিটেড জিনিস ছিল এই কোশ্চেন, ঠিক আছে। সো এইটাও তোমরা হোপফুলি বুঝছো, বাট তোমাদেরকে টাইম দিচ্ছি, কোশ্চেনটা পড়ো এন্ড দেন সিনারিওটা দেখো, এরপর আনসারটা পড়ে। আচ্ছা, সো হোপফুলি আনসারটা পড়া হয়েছে তোমাদের। নেক্সট হচ্ছে অক্টোবর 23 এর কোশ্চেন, এটাও দেখো, দেখি কোশ্চেনটা। When at rest, pions have an average lifetime of 26 nanoseconds. When produced in the upper atmosphere, high energy pions have a speed of speed of light at close. Explain how the average lifetime of these high energy pions compare with the lifetime of pions at rest. আমরা দেখি রেস্টে থাকলে যে লাইফটাইম আমাদের সবসময় কি অবজারভারের পার্সপেক্টিভ থেকে আমাদের সিলেবাসে আনসার করা লাগে, ঠিক আছে। আমাদের সিলেবাসের মধ্যে পার্টিকুলার পার্সপেক্টিভ থেকে কিছুই না, সবকিছু অবজারভারের পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে। তো দেখি, যখন হচ্ছে ক্লোজ টু স্পিড অফ লাইট মুভ করে, ঠিক আছে, ক্লোজ টু স্পিড অফ লাইট, তখন কি হয়, রিলেটিভিস্টিক এফেক্টস বিকাম সিগনিফিকেন্ট। আর রিলেটিভিস্টিক এফেক্ট যদি সিগনিফিকেন্ট হয়ে যায়, ওরা যদি রিলেটিভিস্টিক এফেক্ট মানে অ্যাপ্লাই হয় এখানে, তাহলে কি হবে, তোমার লাইফ টাইমটা হচ্ছে উড বি লঙ্গার ফ্রম দ্য পার্সপেক্টিভ অবজারভার, বা বলতে পারো টাইম ডাইলেশন অফার্স। আমি এখানে তোমাদের সব মানে প্রত্যেকটা ইয়ারের মার্কিং পয়েন্টস এখানে লিখেছি, সো তোমাদের কাজ হচ্ছে জাস্ট রিপিটেড জিনিস হচ্ছে মেমোরাইজ করা বা এটলিস্ট লার্ন করা এই জিনিসটা। মে 19 এর এই কোয়েশ্চেনটা আমি এক্সপ্লেন করবো না, এটা একদমই হচ্ছে ওই জানুয়ারি 21 এর যে কোয়েশ্চেনটা ওইটার মতো, ঠিক আছে। মে 19 এর কোয়েশ্চেন এখানে তোমাদের জন্য আমি স্পেস রাখছি, তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পর মানে নিজের নোটের জন্য আর কি। এখানে একটা স্যাম্পল আনসার রাখছি 6 মার্কস পাইছে এই মানুষটা। সো এইটা আমার দেখানো, আই ডোন্ট থিঙ্ক এটা নেসেসারি, ঠিক আছে। এটা একদমই হচ্ছে উপরের যতগুলো দেখে বলছি ওইটার মতো। এই এই কোয়েশ্চেনটা জানুয়ারি 23, এই কোয়েশ্চেনটা একটু হচ্ছে যে তোমাদের মানুষজনের জন্য একটু আর কি প্যারা ছিল। আমিও ফার্স্টে এটা দেখে একটু মানে কনফিউজ হয়ে গেছি। দেখি, most types of quarks form hadrons on a time scale of 10 to the power minus 3 seconds. So maximum quarks হচ্ছে most type of quarks form hadrons on a time scale. So maximum quark হচ্ছে hadron যে ফর্ম করে ওদের টাইম স্কেল হচ্ছে 10 to the power minus 3, ঠিক আছে। The top quark does not form hadrons because its lifetime is only 10 to the power minus 25, ঠিক আছে। এই যে 10 to the power minus 25 কি less than 10 to the power minus 23, ঠিক আছে। 10 to the power minus 25 হচ্ছে less than 10 to the power minus 23, এর জন্য হচ্ছে যে তোমার এটা লাইফ টাইমের কি এনাফ না, ঠিক আছে। এটা তোমার হেড্রন ফর্ম করার আগেই হচ্ছে সে ডিকে করে ফেলে, ঠিক আছে। এই টপ কোয়ার্কটা হেড্রন ফর্ম করার জন্য হচ্ছে 10 to the power minus 23 সেকেন্ডস লাগে, বাট হচ্ছে যে ওটা ফর্ম করার আগে সে আনফরচুনেটলি ডিকে করে দেয়, ঠিক আছে। A student suggests that if the top quarks traveled at relativistic speeds, it could be possible for them to form hadrons. So student বলছে কি
রিলেটিভিস্টিক স্পিডে যদি মুভ করে ট্রাভেল করে তাহলে হচ্ছে ইট শুড বি পসিবল, তাই না? স্টুডেন্টের সাজেশন অনুযায়ী চিন্তা করে দেখো, স্টুডেন্ট সাজেস্ট করছে হচ্ছে যদি টপ ওয়ার্ক রিলেটিভিস্টিক স্পিডে মুভ করে তাহলে ইট কুড বি পসিবল ফর देम টু ফর্ম হ্যাড্রনস। আচ্ছা, বুঝলাম। দেখি রিলেটিভিস্টিক স্পিডে যদি মুভ করে তাহলে কি হয়। অবজারভারের পার্সপেক্টিভ থেকে an observer will see an increased lifetime for the top work, hopefully agree করো। অবজারভারের পার্সপেক্টিভ থেকে টপ ওয়ার্কের তোমার হচ্ছে যে লাইফ টাইমটা ইনক্রিজ করবে। এই এই যে এই নাম্বারটা ইনক্রিজ করবে, এই নাম্বারটা ইনক্রিজ করে তো চান্স আছে যে তোমার 10⁻23 এক্সিড করে ফেলবে, তাই না? তাহলে তাহলে এখান থেকে আমরা আমরা আমাদের মনে হচ্ছে যে কি হতে পারে, তোমার হেড্রোনস ফর্ম করতে পারবে, তাই না? হেড্রোনস ফর্ম করতে পারবে, বুঝলাম। সো তাহলে হেড্রোন যদি ফর্ম করতে পারে তাহলে তো আমার আনসার অনুযায়ী হচ্ছে মানে এই এই স্টুডেন্টের সাজেশন কারেক্ট হওয়া উচিত, তাই না? বাট আনফরচুনেটলি স্টুডেন্ট কারেক্ট না, ঠিক আছে? স্টুডেন্ট কারেক্ট না, রিজন হচ্ছে এই এই সেকেন্ড সেকেন্ড জায়গায় হচ্ছে মেইন মেইন সমস্যাটা রাইজ করে। সমস্যাটা কোথায় এক্স্যাক্টলি দেখো, তোমার যে টাইম, যে এটার লাইফ টাইম যে বাড়তেছে, এটার যে লাইফ টাইম বাড়তেছে, শুধু কি এটার লাইফ টাইমে বাড়ে? রিলেটিভিস্টিক্স রিলেটিভিস্টিক স্পিডে যদি একটা টপ কোয়ার্ক মুভ করে, একটা টপ কোয়ার্ক যদি রিলেটিভিস্টিক স্পিডে যদি মুভ করে তাহলে কি তার লাইফ টাইম শুধু লাইফ টাইমই বাড়ে? তার তার যতগুলা টাইম আছে, যত ধরনের তার টাইম ক্যালকুলেট করো, সব সব টাইমই তো বেড়ে যাবে, তাই না? সব ধরনের টাইমই তো তার পার্সপেক্টিভ থেকে, সব ধরনের টাইম মানে অবজারভারের পার্সপেক্টিভ থেকে সব টাইমই তো ইনক্রিজ করে ফেলবে, তাই না? এখানে আমি ইয়ে থেকে চ্যাট জিপিটি থেকে লিখছিলাম, দেখো, when an object is moving at relativistic speed, time dilation affects all processes, এই যে এইটা হচ্ছে keyword, time dilation affects all processes happening within that object uniform, ঠিক আছে? টাইম ডাইলেশন শুধু তার লাইফ টাইমের মধ্যে হয় না, তার যতগুলো প্রসেসেস এন্ড অল, যতগুলো রিকোয়ারমেন্ট সবকিছুই হচ্ছে যে তোমার ওইখানের মধ্যে টাইম ডাইলেশন হয়। সো লেটস সে তোমার হচ্ছে যে ডিকে করার জন্য মনে করো হচ্ছে যে তোমার 10 টু দি পাওয়ার, ডিকে করার জন্য 10⁻23 আছে, বাট টাইম ডাইলেশনের জন্য ওই টাইমটা ইনক্রিজ করে হচ্ছে 10⁻26 হয়ে গেছে, ঠিক আছে? আর আমার হচ্ছে লেটস সে হেড্রন ফর্ম করার জন্য 10⁻25 আছে, তাই না? কিন্তু টাইম ডাইলেশনের কারণে এটাও হচ্ছে ইনক্রিজ করে 10⁻28 হয়ে যাবে, জিনিসটা বুঝতেছো? সেম ফ্যাক্টরে এটা যত, এটা হচ্ছে কত হয়েছে এখানে, সরি এটা আরো ডিক্রিজ করেছি কেন, এটা ইনক্রিজ হবে ডিক্রিজ, এটা ইনক্রিজ হয় 20 হয়েছে মনে করো, ভুলটা লিখছি, সরি উল্টা লিখছি, এখন রিয়েলাইজ করেছি। ডিকে করার জন্য হচ্ছে টাইম কত, ডিকে করতে টাইম হচ্ছে 10⁻25, কিন্তু টাইম ডাইলেশনের কারণে হচ্ছে ওর লাইফ টাইম যেহেতু ইনক্রিজ করে, লাইফ টাইম ইনক্রিজ করে মনে করো হচ্ছে যে কত হয়েছে 10⁻22, লেটসে টাইম টাইম ওর লাইফ টাইমটা বেড়ে গেছে, তাই না? কিন্তু তোমার হেড্রোম ফর্ম করার জন্য টাইম অরিজিনালি কত ছিল, 10⁻- কত ছিল, 23 ছিল আই থিঙ্ক। তাহলে নিয়ম অনুযায়ী দেখতেছো এই যে টাইম, নতুন লাইফ টাইম অনুযায়ী তো দেখতেছো যে এটা দিস ইজ গ্রেটার দেন তোমার হেড্রোম ফর্ম করার টাইম, তাই না? তো তাহলে ফর্ম করা উচিত, বাট আনফরচুনেটলি এই হেড্রোম ফর্ম করার টাইম হচ্ছে যে ইনক্রিজ করে ফেলে বাই দ্য সেম ফ্যাক্টর, ঠিক আছে? সো এটা 10⁻20 হয়ে যায়। সো এখানে যেহেতু 1000 টাইমস হয়েছে, এই টাইমটা হচ্ছে 1000 টাইমস হবে, এন্ড ওই কারণে হচ্ছে তোমার আনফরচুনেটলি হেড্রন ফর্ম করা নেই। সো আনসার কি, বাট দ্য টাইম টু টেক টু ফর্ম হেড্রনস উড অলসো ইনক্রিজ অ্যাজ সিন বাই দ্য অবজারভার, সো ইট ইজ ইনকারেক্ট, ঠিক আছে? এন্ড এখানে আমি একটা ক্যালকুলেশন দিয়ে হচ্ছে যে এখানে চ্যাটজিপিটি দিয়ে আমি হচ্ছে এটা মানে আনসার একটা স্ট্রাকচার করাইছি। ক্যালকুলেশনটা তোমরা নিজের থেকে যদি দেখো তাহলেই তোমরা বুঝবা, সো আমি এটা আর ফার্দার এত এক্সপ্লেন করতেছি না। সো ইয়া তোমাদের কাজ হচ্ছে এই কোশ্চেনটা পড়ো এন্ড দেন এই আনসারটা আবার পড়ো, এন্ড দেন কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে আসবে।
আচ্ছা, সো হোপফুলি এই জিনিসটা বুঝছো। কারো কোনো প্রবলেম থাকলে আস করতে পারো। প্রবলেম না থাকলে তোমাদের হচ্ছে যে এই পিডিএফটা আমি ইয়েতে দিয়ে দিব, কি যেন বলে, গ্রুপে দিয়ে দিব। এন্ড উইথ দ্যাট আমাদের হচ্ছে ইউনিট 4 এর সিলেবাস কমপ্লিটলি হচ্ছে যে একদম স্টার্ট টু ফিনিশ সবকিছুই শেষ। সো আমরা নেক্সট ক্লাস কবে করবো জানি না, আমি গ্রুপে জানা দিব। যদি ঈদ ঈদ কবে আমার ডেট এক্স্যাক্টলি জানা নেই, So, দেখে আমি জানাবো ডেট। এন্ড নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে ফার্স্ট পেপার স্টার্ট করবো। কোন ইয়ার থেকে স্টার্ট করবো ওইটাও আমি ডিসাইড করি না এখন। তো হ্যাঁ, তোমাদের খুব আশা করি রিভিশন স্টার্ট করে এখন রিভিশনের এন্ডে আসো তোমরা। পার্টিকেল ফিজিক্স এর রেকর্ডিং আজকে রাতের মধ্যে আমি ট্রাই করবো আপলোড করার এই রেকর্ডিংটা, সো তোমরা দেখে নিও। এন্ড দেন নেক্সট ক্লাসে আমরা ফুললি ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার কয়েকদিন করবো। এন্ড দেন হচ্ছে যে আমি ইউনিট 5 স্টার্ট করবো এন্ড সাইমultaneously ইউনিট 4 এর কোশ্চেন পেপারও করতে থাকবো, ঠিক আছে? তো হ্যাঁ, আর কি, আর কারো কোনো কোশ্চেন থাকলে আজ করতে পারো, না হলে আজকে এতটুকু।